তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সন্দীপন পাঠশালা সেই শিক্ষক সীতারাম পাল আজীবন লড়াই করেছিলেন বৈষম্যের বিরুদ্ধে। দেখে কষ্ট হয় যে আজ তাঁর উত্তরসূরিদের রাজপথে নেমে লড়তে হচ্ছে অধিকারের লড়াই। এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হানার ভয়াবহ ছবি। পেহেলগাঁওতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায়। একটার পর একটা প্রতিবেদন পাঠাচ্ছে সুকান্ত, দেখাবো। কিন্তু তার আগে প্রথম প্রশ্ন, এসএসসির সঙ্গে দ্বিতীয় বৈঠকেও কাটল না জট। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনে অনড় শিক্ষকরা। সংখ্যা প্রকাশ করা গেলে তালিকা প্রকাশ করতে বাধা কোথায়? এই বিশেষ প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্নটা তুলতে হবে আজ। দ্বিতীয় প্রশ্ন, কে যোগ্য কে অযোগ্য আপনার দেখার দরকার নেই, চাকরিহারাদের বার্তা মুখ্যমন্ত্রী। অযোগ্যদের উদ্দেশ্যে কিছু বলার নেই, যোগ্যরা মাইনে পাবেন, গতকালই বলেছিলেন শিক্ষামন্ত্রী। যোগ্য অযোগ্য নিয়ে সরকারের মধ্যেই কি দুটো মত? তৃতীয় প্রশ্ন, অধিকারের দাবিতে পরিবার ছেড়ে রাস্তায় দিন কাটছে আন্দোলনকারীদের। এক বাটি খিচুড়ির জন্য লাইন দিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা রাস্তায়। যোগ্যদের তালিকা না পেলে কিসের ভিত্তিতে কাজে ফিরবো প্রশ্ন শিক্ষকদের। যাদের স্কুলে থাকার কথা, কেন তাদের দিনের পর দিন থাকতে হবে ওই রাস্তায়? চতুর্থ প্রশ্ন, ফের জঙ্গি হানায় রক্তাক্ত ভূস্বর্গ। পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর পাক মদতপুষ্ট জঙ্গিদের এলোপাথারি গুলি, প্রায় ৩০ জনের মৃত্যুর আশঙ্কা। উপত্যকা শান্ত হয়েছে, কেন্দ্রের বারবার এই আশ্বাস সত্ত্বেও আবার কি ফিরছে আতঙ্কের দিন? পঞ্চম প্রশ্ন, ভয়াবহ জঙ্গি হানার পর কাশ্মীরে গেলেন অমিত শাহ। ধর্ম পরিচয় জিজ্ঞেস করেছিল আততায়ীরা। প্রায় ৫০ রাউন্ড গুলি চলেছে, দাবি প্রত্যক্ষদর্শীদের। ৩৭০ ধারা রদের পরেও কেন নিয়ন্ত্রণের বাইরে গেল কাশ্মীরের পরিস্থিতি? এই প্রশ্ন উঠবেই। তবে শুরুতেই চোখ রাখবো এসএসসি আন্দোলনে। দেখাবো আপনাদের ঠিক কি হয়েছে আজ গোটা দিন ধরে। দেখুন, যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন। উনি মিথ্যে কথা বলছেন, ওনার থেকে মিথ্যে কথা মনে হয় কেউ বেশি বলে না। রাতভর খোলা আকাশের নিচে, কোথায় খাবার, কোথায় জল, কোথায় শৌচাগার। দুর্নীতির জেরে আক্ষরিক অর্থেই রাস্তায় বসতে হয়েছে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাকে। এসএসসির সামনে লাগাতার দ্বিতীয় দিন ঠাই বসে তারা। মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী মৌখিক আশ্বাস দিচ্ছেন, কিন্তু কোথায় লিখিত প্রতিশ্রুতি? কে ফেরাবে হকের চাকরি? কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান, আমি তো আপনাদের বলেছি। আমরা স্কুলে যেতে চাই, কিন্তু অযোগ্যদের সঙ্গে নয়। অযোগ্যদের প্রতি একটা মায়াবী দরদ, সেই দরদের জায়গা থেকে এটা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন কোনো তালিকা প্রকাশিত হবে না। এসএসসির সামনে উঠল মুখ্যমন্ত্রী বিরোধী স্লোগান। পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন, এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই। আমরা প্রাথমিকভাবে বিশ্বাসও করেছিলাম, কিন্তু আজকে সেই বিশ্বাসের আমরা দেখতে পাচ্ছি তার ফল কি। ২১ তারিখে উনি ইন্ডোরের সভাতে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরেও শিক্ষামন্ত্রী আমাদের বলেছিলেন ২১ তারিখে আমাদের যোগ্য অযোগ্যদের লিস্ট দেবে। শুধুই জটিলতা, কোথায় আসার আলো? চুরি করেছে তার সরকারের লোকেরা, পশ্চিমবঙ্গ সরকারের তারা নিজস্ব বাহিনী, তো তাদের পাশে দাঁড়াবেই, কারণ তিনি তো চোরের রানী। মুখ্যমন্ত্রীর প্রথম থেকে শেষ অবধি একটাই টার্গেট, যোগ্য অযোগ্য গুলিয়ে দাও। সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আশঙ্কার মন খারাপ দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব। একদিকে জঙ্গি হামলায় পর্যটকদের রক্তে লাল হলো কাশ্মীরের মাটি। ধর্মীয় পরিচয় দেখে দেখে খুঁজে খুঁজে খুন করা হলো, চিহ্নিত করে খুন করা হলো পর্যটকদের। পুলওয়ামার পর এমন নারকীয় হত্যালীলা কাশ্মীরে ঘটেনি। অন্যদিকে প্রায় ২৩০০ কিলোমিটার দূরে চাকরি হারানো শিক্ষকদের চোখের জল আর ঘামে ভিজছে এই বাংলার রাজপথ। যাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, গত ২৮ ঘন্টা ধরে তাদের দিন কাটছে খোলা আকাশের নিচে। কারণ মেধার জোরে পাওয়া তাদের চাকরিটাকে দুর্নীতি গিলে খেয়ে নিয়েছে। এক বাটি খিচুড়ির জন্য এখন সল্টলেকের রাস্তায় লাইনে দাঁড়াতে হচ্ছে ওই ছেলে মেয়েগুলোকে। এই অচল অবস্থা কি আদৌ কাটবে? কোথায় আটকে আছে? আমি এই অনুষ্ঠান শুরু করব
আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তকে দিয়ে। কিন্তু সুদীপ্তর কাছে আমি শুরুতেই যে প্রশ্নটা জানতে চাইবো সেটা হচ্ছে, আজকে সবার আগে বলি যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা নতুন শব্দবন্ধ ব্যবহার করলেন, যোগ্য অযোগ্য নয়, বৈধ অবৈধ নয়, উপযুক্ত শিক্ষক। তো আমি বৈধ বলি, যোগ্য বলি বা উপযুক্ত বলি, আজকে দেখুন যে চিঠিটা পাঠিয়েছে তাতে কিন্তু খুব স্পষ্ট ডিআইদের কাছে এই চিঠি পাঠিয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন। স্পষ্ট বলা হয়েছে সেটা 3 তারিখে সুপ্রিম কোর্টের অর্ডার এবং 17 তারিখে সুপ্রিম কোর্টের যে মডিফিকেশনের অর্ডার তার ভিত্তিতে এই গভর্নমেন্ট অর্ডার ইস্যু হয়েছে। সবাই কিন্তু মাইনে পাবে না। আই রিপিট, মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন যে আপনাদের যোগ্য অযোগ্য দেখতে হবে না, কিন্তু ব্যাপারটা মোটেই এই রকম নয়। তার কারণ সুপ্রিম কোর্টের অর্ডার মানতে সরকার বাধ্য, এবং কোনো বেআইনি কাজ আইনত সরকার কি করে করবে। আমি খুব স্পেসিফিক্যালি এই অর্ডারের যে অর্ডার ইস্যু হয়েছে, আমি আবার বলছি, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল পাঠাচ্ছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ ডিআইদের। তাতে খুব স্পষ্ট করে দ্বিতীয় প্যারাগ্রাফে লেখা হয়েছে সেটা কারা এই মাইনেটা পাবে। who have not specifically been found to be tainted, I repeat, who have not specifically been found to be tainted। আমি ঠিক এই জায়গা থেকে সুদীপ্তর কাছে আসতে চাইব, অর্থাৎ যারা চিহ্নিত অযোগ্য নয় তারা বেতন পাবে। আমি যোগ্যদের শুধু বেতন দিচ্ছি কিন্তু যোগ্যদের তালিকা দিচ্ছি না, কেন? যোগ্যদের তালিকা দেওয়ার ক্ষেত্রে সরকারের অসুবিধাটা কোথায়? যে দাবিতে ওই অতজন শিক্ষক শিক্ষিকা, যাদের এক প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতেও আছেন, তারা আন্দোলন করছেন, কেন যোগ্যদের তালিকাটা দেয়া হচ্ছে না? সুদীপ্ত, দেখুন, প্রথমেই বলি একটা খুব সিম্পল অ্যান্সার, কেন যোগ্যদের তালিকা দেওয়া হচ্ছে না? কারণ ওই যোগ্যদের তালিকার মধ্যে অযোগ্যরা আছে। এবার আমি বলি, কমিশনার অফ স্কুল এডুকেশন ডিআইএসদের পাঠাচ্ছে যে এই একটা লিস্ট, এই লিস্ট অনুযায়ী আপনারা স্কুলে এনাদের জয়েন করান। ওই লিস্টে অঙ্কিতা অধিকারী নেই, কে বলতে পারে? বা অঙ্কিতা অধিকারীর মতন আরও 10,000 জন নেই, কে বলতে পারে? তাই জন্যই এই যারা চাকরির প্রার্থী বা চাকরি যাদের হারিয়েছে তারা যে আন্দোলন করছে, আপনি যোগ্যর তালিকা দিন, যাতে করে পরবর্তীকালে প্রশ্ন না ওঠে যে আবার যোগ্য অযোগ্য মিশে গেছে, আমরা যাতে কাজ করতে পারি এবং পরবর্তীকালে যাতে সুপ্রিম কোর্টে আমরা আবেদন করতে পারি যে যদি আমাদেরটা কনসিডার করে দেখা হয়। কিন্তু এই যোগ্যের তালিকা যদি দিয়ে দেয় তাহলে একটা জিনিস প্রমাণিত হয়ে যাবে তো যে এরা কোনো দুর্নীতি করেনি, এই তালিকা দিতে অসুবিধা কি? আরেকটা এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, উনি তো বলছেন সবাই মাইনে পাবে না, তার থেকেও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো কারা মাইনে ফেরত দেবে। অ্যাটলিস্ট আপনি আগে সেটা দিন। সেটা যদি না দেন, আপনি যদি সেই রকম ক্যান্ডিডেট যাদের বেতন ফেরত দিতে হবে তাদের নাম যদি এই যোগ্যের তালিকায় ঢুকিয়ে দিয়ে আবার বলেন যে এইখানে যোগ্য অযোগ্য সেগ্রিগেট করা যাচ্ছে না, তার মানে 31শে ডিসেম্বর অবধি যে ব্রিদিং স্পেস সুপ্রিম কোর্ট দিয়েছে যোগ্যদের জন্য সেটাও আপনি কিন্তু কেড়ে নিচ্ছেন এই যোগ্যদের। বেতন ফেরতের যে কথা সম্ভবত তো আগামীকালই মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে তাই নিয়ে রিপোর্ট দিতে হবে। আগামীকাল আছে, কিন্তু বেতন ফেরত দেবে কারা? রাইট, এই বেতন ফেরত কারা দেবে তার জন্য তারা তালিকা বার করতে হবে। সেই তালিকাটা বার করলেও কিন্তু কিছুটা স্বস্তি পাবে এই যোগ্যরা, বুঝতে পারবে যে অ্যাটলিস্ট আমাদের বেতন ফেরত দিতে হবে না, তাহলে আমরা স্কুলে যেতে পারবো। 2 নম্বর খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা তো সবাই শুনেছেন, আমিও শুনেছি, ভুল বললে শুধরে দেবেন, শিক্ষামন্ত্রী বলেছে 17,206 জন যোগ্য চাকরি প্রার্থী যারা স্কুলে যাবে, আপনারা স্কুলে যান, আপনাদের আর কিছু ভাবতে হবে না, এটা বলেছে। আপনাকে আমি একটা ডকুমেন্ট দেখাচ্ছি, একটু দেখাবেন। এটা হলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন, এটাও একটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন। এইটা 9-10 এর ক্ষেত্রে বলছে টোটাল সুপারিশ হয়েছে চাকরির জন্য 11,425, আর 11-12-এ 5,557। এই দুটো যোগ করলে আসে 16,892। তাহলে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই উনি কোথা থেকে এই 17,206 ফিগারটা পেলেন? তার মানে আবার এখানে ভুয়ো ক্যান্ডিডেট এই যোগ্যদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, আমরা সবাই জানি সুপ্রিম কোর্টে এসএসসি কিছু দুর্নীতি অ্যাডমিট করেছে, সেটা হলো 6,279, 6279। এই 6279-এর যদি বাদও দিই তাহলেও তো ফিগারটা আসে হলো অ্যারাউন্ড 11,000 বা 10,000। তাহলে শিক্ষামন্ত্রী কোন ভিত্তিতে বললেন যে 17,206 জন
নতুন জয়েন করবেন। তার মানে এই যে 17,206 জনের যে তালিকা পাঠিয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন, তার মানে এখানে অযোগ্যরা আছে এবং এই কারণেই এই যোগ্যর তালিকা প্রকাশ করা হচ্ছে না। বেশ বেশ, আমি সুদীপ্তকে বলি, এক হচ্ছে সুদীপ্ত একটা মারাত্মক কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই যোগ্যদের তালিকায় অযোগ্যরা মিশে আছে। কিন্তু এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমি সুদীপ্ত একটা প্রশ্ন তুলেছেন যে 17,206 জনের যে তালিকা, এই সংখ্যাটা 17,206 এটা কোত্থেকে এলো? এর জবাব শিক্ষামন্ত্রীর কাছে নিশ্চয়ই থাকবেন, কিন্তু আমার কাছে সম্পূর্ণ একটা অন্য জবাব আছে। সুদীপ্ত স্যাটিসফাইড হবে কিনা জানি না, যে জবাবটা নিয়ে আমি পরবর্তী বক্তা রাহুল চক্রবর্তীর কাছে যাব। আমি একেবারে খুব স্পষ্ট করে বলছি কোথা থেকে। সুদীপ্তকে আমি শুধু মনে করিয়ে দেব যে সুপ্রিম কোর্টের 3 তারিখের রায়ে 24 নম্বর পয়েন্টে 28 পাতায় সুদীপ্ত যদি একবার চোখ রাখে তাহলে এর উত্তর পাবে, কিন্তু সেখানে একটা ফ্যালাসি আছে। হ্যাঁ, সুদীপ্ত বলছে যে 17,206 সংখ্যাটা এলো কোথা থেকে। কোথা থেকে এলো দেখুন, আমি দেখাচ্ছি কোথা থেকে এই সংখ্যাটা কিভাবে রিপোর্টেড হয়েছে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে 3 তারিখের রায়। সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন তারা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট জমা দিয়েছিল। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, খুব মন দিয়ে লক্ষ্য করুন, সেটা হচ্ছে ক্লাস 9 এবং 10-এর টোটাল রেকমেন্ডেশন কত? 11,610। বেশ, 11 এবং 12-এ টোটাল রেকমেন্ডেশন কত? 5,596। দুটোকে যদি যোগ করা যায় তাহলে 17,206। কিন্তু এটা সুদীপ্তর প্রশ্নের উত্তর নয়। সুদীপ্তর আগের অংশটা আমি একটু ব্যাক করি, যে যোগ্যদের মধ্যে অযোগ্যরা মিশে আছে, হুবহু কিন্তু এটাই দেখা যাচ্ছে। তার কারণ লক্ষ্য করুন, এটা কিন্তু সিবিআইয়ের ডেটা নয়। আমি বারবার যেখানে হাইলাইট করতে চাইছি, এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের হাইকোর্টের দেয়া ডেটা, যেটা সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে রেফার হয়েছে। আচ্ছা, কেন বলছি ফ্যালাসি, কেন বলছি এর ভেতরে অযোগ্য মিশে আছে? তার কারণ আবার আমরা ভেঙে নিই। ওই 17,206-কে আবার 11,610 এবং 5,596-তে আমি ভেঙে নিলাম। এসএসসি নিজেরা কি বলছে? এসএসসি বলছে ক্লাস 9 এবং 10-এর 11,610-এর মধ্যে অযোগ্য এসএসসি অনুযায়ী কত আছে? কত চাল আর কাঁকড়ের পার্সেন্টেজ কি বলা হচ্ছে? কাঁকড় অর্থাৎ অযোগ্য মিশে আছে 8.5%। আই রিপিট, 8.57%। তার মানে 993। বেশ, এবার 11 আর 12-এ আসি। এতে সংখ্যাটা কি ছিল? 5,596। একেবারে সরাসরি এর ভেতরে অযোগ্যদের অর্থাৎ কাঁকড়ের পার্সেন্টেজ কত? এসএসসি বলছে 14.47%। বাদ দিন, কত দাঁড়াচ্ছে? 810। অর্থাৎ সুদীপ্তর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্টের এই রায়, সেটা হচ্ছে যে কোথা থেকে 17,226 এলো। কিন্তু আবার সুদীপ্তর দ্বিতীয় সিদ্ধান্তটাকেও মানে সঠিক প্রমাণ করছে এই রায়। তার কারণ এর ভেতরে এই যে 8.5% আর 14.47%, অর্থাৎ যে ভেজালটা বাদ যাবে, সেইটা কিন্তু শিক্ষামন্ত্রীর এই 17,206-এর মধ্যে নেই। আমি আবার বলছি যে অর্থাৎ এর ভেতরে অযোগ্য মিশে আছে। রাহুলের কাছে আমার প্রশ্নটা খুব পরিষ্কার থাকবে, সেটা হচ্ছে যোগ্যরা আছে, অযোগ্যরাও আছে। যোগ্যদের যেটা এই শিক্ষক শিক্ষিকারা আজকে যাদের দিন থেকে রাত, গতকাল দুপুর থেকে তাদের সমস্ত তার রাস্তায় চলে গেছে, আক্ষরিক অর্থে যারা রাস্তায় বসেছে, তাদের একমাত্র দাবিটা কি? দাবিটা হচ্ছে যোগ্যদের তালিকা প্রকাশ। আমার কাছে যদি ফিগার থাকে, আমি হাইকোর্টে পার্সেন্টেজ ইত্যাদি দিতে পারি, তাহলে তাদের নাম প্রকাশ হচ্ছে না কেন? কেন একটা সামাজিক ট্যাবু, একটা সামাজিক কলঙ্ক ঘাড়ে নিয়ে এতজন শিক্ষক শিক্ষিকারা তাদের ঘুরে বেড়াতে হবে? এই পরিষ্কার প্রশ্নে আমি রাহুলের কাছে যাব। দেখো সুমন, একটা কথা আলোচনার সময় বারবার উঠে আসছে যে যোগ্যের মধ্যে যে প্রশ্নটা তুমি করলে একটু আগে, যে এতগুলো অযোগ্য এতগুলো যোগ্য, তো যোগ্যর লিস্ট কেন প্রকাশ হচ্ছে না বা কেন করা হলো না? প্রথম কথা আমি ধরে নিলাম যে এসএসসি যোগ্য অযোগ্য লিস্ট দেয়নি, বা বহুবার তার হলফনামা দিয়েছে, বহুবার তার এফিডেভিট দিয়েছে,
সেটা সুপ্রিম কোর্টের কাছে আদৌ গ্রহণযোগ্য হয়েছে কিনা সেই নিয়ে পরে প্রশ্ন উঠতে পারে। কিন্তু আমার প্রশ্ন এখানে দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে সিবিআই যদি ইনভেস্টিগেশন করেও থাকে তাহলে অযোগ্যদের লিস্ট যেমন 6000 এত দেওয়া হয়েছে, তোমার যোগ্যদের লিস্টটা দেওয়া হলো না কেন? আরে দেওয়া হলো না মানে যোগ্যদের লিস্ট পাবলিশ করা হচ্ছে না কেন? আজকে এসএসসি চেয়ারম্যান বলছেন 15000 সামথিং হচ্ছে যোগ্য, ফেয়ার এনাফ, তো নামটা কেন পাবলিশ করছেন না? আমি সুমন তরকারি ধরে এলাম, আমাকে সময় দিও। যে এসএসসি কোথাও দাঁড়িয়ে এর মধ্যে আমার তাদের নিয়ে কোনো বক্তব্য নেই, কোনো সহানুভূতি নেই। আজকে সত্যি যারা রাস্তায় দাঁড়িয়েছে, যারা তুমি অযোগ্য বাদ দাও, আমি বলছি 15000 কে যাতে এই সরকার মাইনে দেবে তাদের নামটা পাবলিশ করতে অসুবিধাটা কোথায়? প্রশ্নটা খুব সহজ, এটা ঘোরানো হচ্ছে কেন? এসএসসি তাদের সর্বোচ্চ সাজা হোক, তার এসএসসি সেই দায়ভার তো এই রাস্তায় বসা শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া যায় না। আজকে সুপ্রিম কোর্ট তো সেটাও মনে করতে পারতো যে এসএসসি লিস্ট দেয়নি। আরে সুপ্রিম কোর্ট বাদ দাও, তুমি মাইনে দিচ্ছ 15000 প্লাস সামথিং কে, তাদের নাম কেন প্রকাশ হবে না? আমি শেষ করি। আমি আজকে দেখো প্রশ্নের উত্তর দিচ্ছ না তো। পর্ষদ যে হলফনামা দিয়েছে, যে কথা একটু সুদীপ্ত বললো, রাজ্য সরকার কিন্তু দেয়নি। রাজ্য সরকার রিভিউ পিটিশনে যেতেই পারে, এবং আজকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন শিক্ষকদের, তারা সেখানে থাকেনি। আজকে তোমাকে একটা কথা বলছি, এই যে আইনি লড়াই, এই যে আজকে রাজ্য মেনে নিয়েছে 31 ডিসেম্বর অবধি সবাই বেতন পাবেন, সবাই পাবেন, এবং এদের সমস্যা কোথায়? যদি আজকে দাঁড়িয়ে প্রত্যেকে স্কুলে জয়েন করে এবং নিজের নিজের কাজে ফিরে যায়। রাহুল, আমি বলি, আমি তোমার বাড়তি 30 সেকেন্ড দেবো, কিন্তু তুমি একটা বাক্যে বলে দাও যে সুমন তুমি যে প্রশ্ন করছো আমার কাছে তার জবাব নেই, কারণ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক উত্তর দিচ্ছ তো। আমি বলছি আমি 15000 প্লাস কে বেতন দিচ্ছি, তাদের নামটা কেন পাবলিশ করছি না? এইটা কি উত্তর আছে তোমার কাছে? কথাটা শেষ করতে তোমাকে। প্রথম কথা হচ্ছে তাদের কোনো অসুবিধা নেই, লিস্ট নিয়ে তাদের মাথা ব্যথার কারণ নেই, এবং যদি তারা মনে করে জয়েন করবে ডিআই তাদের জানিয়ে দেবে। প্রথম কথা, মাথা ব্যথার কারণ নেই, ছেলেগুলো রাস্তায় বসে আছে। তারা তো 31 ডিসেম্বর অবধি যদি আইনি লড়াই হয়, এই লড়াইটা লড়বে কারা? যদি আইনি লড়াই পরবর্তীকালে লড়তে হয়, সে লড়বে রাজ্য সরকার, সেটা লড়বে মুখ্যমন্ত্রী নিজে। আজকে যে আমি ঠিক করেছি, ঠিক 30 সেকেন্ড নন্দনন্দর একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে তুমি মাইনে দিচ্ছ 15000 প্লাস কে, তাদের তালিকা প্রকাশ করছো না কেন? আবার বলছি আমি এই উত্তরটা পাচ্ছি না। আমি তোমাকে বলি, এই গল্প শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে তা তো নয়। এর আগে আমি শেষ করি, আমি শেষ করতে, তুমি 1 মিনিট নাও ভাই, আমি আর জিজ্ঞাসা করব না। শেষ করতে দেবে না 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 না, বলো না, তুমি তোমারই সময়, আমি আর প্রশ্নই করব না, কারণ আমি 3বার প্রশ্নটা করেছি, আমি কোনো জবাবই পেলাম না। আমার বক্তব্য হচ্ছে তুমি ত্রিপুরা, গুজরাট, উত্তর প্রদেশ ঘুরে বেড়াও। মুখ্যমন্ত্রী যে আশ্বাসটা দিয়েছে, সেই আশ্বাসের ভরসা করতে পারছে না কেন? আজকে দাঁড়িয়ে যে লড়াইটা লড়ছে, এবং আজকের দাঁড়িয়ে রাজ্য সরকার যেটা বলেছে যে 31 ডিসেম্বর অবধি প্রত্যেকে যারা মানে যোগ্য শিক্ষক, তাদের কেউ বাদ যাবে না, তারা প্রত্যেকে 31 তারিখ অবধি মাইনে পাবে, বেতন পাবে, এবং তারা থাকবে তাদের সব পদে। কিন্তু আলটিমেটলি আমার বক্তব্য হচ্ছে যে যদি ভরসা না করতে পারে মুখ্যমন্ত্রীর উপরে, যদি আইনি লড়াই লড়তে হয়, সেই লড়াইটা লড়বে তো রাজ্য সরকার, সেই লড়াইটা লড়বে তো মুখ্যমন্ত্রী নিজে। তো সেই আশ্বাসটুকু বা সেই ভরসাটুকু থাকতে তো হবে। একদম, আমি তোমায় বাড়তি সময় দিয়েছি, বলো। কারণ আমি প্রশ্ন করবো না, কারণ আমি প্রশ্নের জবাব পাচ্ছি না। আমার বক্তব্য যেটা, ইন্টেনশনটা কি? রাজ্য সরকারের ইন্টেনশন যে চাকরিটা ফিরিয়ে দেওয়া, রাজ্য সরকারের ইন্টেনশন যোগ্যদের যাদের চাকরি থাকে সেটা দেখা, আর যাদের ইন্টেনশন এই চাকরি গেল বা যাদের ইন্টেনশনের চাকরিটা বাতিল হলো, তাদের নিয়ে আমরা কথা বলছি না, সেটা বললে এখন দোষ হয়ে যাচ্ছে। সমস্যাটা এখানে সুমন, আমার বক্তব্য সেটাই। কিন্তু আমার একমাত্র দোষ হচ্ছে, রাহুলকে আমি এই প্রশ্নটা করেছিলাম যে ট্যাক্স পেয়ারের টাকায় আপনি যথার্থভাবে মানবিকভাবে 15000 প্লাস লোককে আপনি বেতন দিচ্ছেন, তাহলে তাদের নামটা প্রকাশ করে তাদের সামাজিক ট্যাবু থেকে, সামাজিক কলঙ্ক থেকে কেন বের করবে না এসএসসি? এটা খুব সহজ প্রশ্ন। কোথায় সুপ্রিম কোর্ট করবে? আরে সুপ্রিম কোর্ট কেন করতে যাবে? সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভাই, 3 তারিখ দিয়েছে, সেই রায় মডিফাই করে দিয়েছে। ধন্যবাদ রাহুল। আমি সত্যি একটা লাইনের প্রশ্ন করেছিলাম, আমি কিন্তু কোনো জবাব পেলাম না। আর বাকি তোমার সব বক্তব্যের সঙ্গে একমত। আমি উত্তরপ্রদেশ যেতে রাজি আছি, গুজরাট যেতে রাজি আছি, ত্রিপুরা বেড়াতে নিয়ে যাবো, কিন্তু আমি প্রশ্নটা পেলাম না। আড়াই মিনিট পর আপনি শুরুতে একটা কথা বলেছিলেন না যে বেআইনি কাজ আইনত সরকার কি করে করবে, রাহুলদা পুরোটাই সেটা বুঝিয়ে দিলেন আর কি। মানে যোগ্য অযোগ্য বলতে গিয়ে ধুনো জ্বালিয়ে রাহুলদা যে যোগ্যটা করলেন সেটা হচ্ছে 31 ডিসেম্বর বোধহয় রাহুলদা তারপর হ্যাপি নিউ ইয়ার বলবেন এই যারা শিক্ষকদের চাকরি চলে যাবে। আপনি লড়েন কি? আপনি তো লড়বেন না, চুরিটাকে রাজ্য সরকারি। এক সেকেন্ড, তুমি বলছো লড়বে কে? রাজ্য সরকার। আমি বলছি পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে চুরিটা কোন সময় হয়েছে? রাজ্য সরকার। এতগুলো যে মানুষ, এতগুলো যোগ্য রাস্তায় লোকে আছে, কার জন্য? আমি ধন্যবাদ রাহুল। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন, আমি আবার বলছি, আজকে অত্যন্ত সিগনিফিকেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশনামা, সরকারি অর্ডার আজকে রাজ্য সরকার প্রকাশ করেছে, যাতে আবার অত্যন্ত আইন মেনে, আমি প্রশংসা করছি যে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে, হু হ্যাভ নট স্পেসিফিক্যালি বিং
ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ রাজ্য সরকার যারা ঘোষিত অযোগ্য তাদের বাদ দিয়েই বেতন দিচ্ছে, ফেয়ার এনাফ। তাহলে বাকিদের নাম প্রকাশে, যাদের আমি বেতন দিচ্ছি, নাম প্রকাশে অসুবিধে কোথায়? আমি নিশ্চিত রাহুল সত্যি এই জবাব নিশ্চয়ই ওর কাছে নেই, তাহলে নিশ্চয়ই এতবার আমি অন্তত 6বার প্রশ্নটা করেছি, একবার জবাব দিত। কিন্তু এই প্রশ্নের উত্তরটা বিশ্বাস করুন আমরা খুঁজছি। আমার পরের প্রতিবেদন এটা নিয়ে। স্কুলে কারা যাবে? সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে আনটেন্টেড টিচাররা স্কুলে যাবে। তা আনটেন্টেড টিচার কারা? আমরা কেন দেখবো না? আমরা টেন্টেড কি আনটেন্টেড সেটা আমাদের দেখতে হবে না? যোগ্য অযোগ্যের তালিকার দাবিতে ঠাই স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে পড়ে রয়েছেন চাকরিহারারা। যদিও শিক্ষামন্ত্রী আবার স্পষ্ট করে দিয়েছেন কোনো তালিকা প্রকাশ করা হবে না। পরিষ্কার আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না। এর মধ্যেই মঙ্গলবার স্কুল শিক্ষা কমিশনার জেলা স্কুল পরিদর্শকদের একটি নোটিশ পাঠিয়ে জানিয়েছেন কারা অযোগ্য বলে নির্দিষ্ট করে চিহ্নিত নন এসএসসি তার একটা তালিকা পাঠিয়েছে। এর আগে এদিন দুপুরেই একটি সংখ্যা জানান শিক্ষামন্ত্রী। 17,206 জন তারা যোগ্য, এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। 17,206 জন। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশনামায় উল্লেখ রয়েছে কলকাতা হাইকোর্টে এসএসসি যে রিপোর্ট দিয়েছিল তাতে বলা হয় নবম, দশম ও একাদশ দ্বাদশে মোট নিয়োগের সুপারিশের সংখ্যা 17,206। শিক্ষামন্ত্রী বলছেন মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে তালিকা দিয়েছে, অযোগ্য বলে নির্দিষ্ট করে চিহ্নিত নন যারা, তাদের তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে এসএসসি। আর এখানেই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন, তাহলে তা প্রকাশ্যে আনতে সমস্যা কোথায়? আসলে আমরা দেখতে পাচ্ছি ডিআই অফিসে একটা নোটিশ পাঠানো হয়েছে, যে একটা লিস্ট পাঠানো হয়েছে এবং বলা হয়েছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড তাদের কন্টিনিউ করতে দেওয়া হোক 31/12/2025 অবধি। তাহলে এই লিস্টে কারা আছে সেটা তো আমাদের জানতে হবে। আমাদের তো দেখতে হবে যে আমরা নট ফাউন্ড টু বি টেন্টেড যাচ্ছি, আর যারা ফাউন্ড টু বি টেন্টেড তারা যেন না যেতে পারে, এটা আমাকে কনফার্ম হতে হবে। আইনজ্ঞদের একাংশের দাবি পুরো বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। 26,000ই বলছে তো আমি যোগ্য, আপনি বার করে দিন 17,206 জনের নাম কে কে আছে, তাদের কি পরিচয়, তারা কোন স্কুলে যাবে, চলে যাবে। এটা আপনি যেটা করছেন ওটা বিভ্রান্ত সৃষ্টি করছেন, যাতে করে আবার এই যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিলিয়ে যোগ্যদের বলি দিতে পারে। সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে নির্দেশের সঙ্গে এই তালিকা প্রকাশ না করার কোনো সম্পর্ক নেই। এটা একটা বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। এটা তো ট্রান্সপারেন্সির প্রশ্ন। আপনারা যদি ডিআই অফিসে পাঠিয়ে দিয়ে থাকতে পারেন তাহলে এটা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তুলতে কোথায় অসুবিধে? এদিন বিকেলে ফের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী চাকরিহারাদের প্রতিনিধি দল। আমরা এতে শুধু কি সন্তুষ্ট? একদমই নয়, একদমই নয়। কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই 8 মাসের জন্য, তারপরে আমাদের তাড়িয়ে দেবে, এটা তো হতে পারে না। এই রাস্তার আন্দোলন ছাড়ছি না, ছাড়ব না। সব মিলিয়ে জট কাটার কোনো লক্ষণ নেই। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, মৃত্যু উপত্যকার চেহারা নিয়েছে কাশ্মীর। অন্তত 28 জন পর্যটকের মৃত্যুর আশঙ্কা। আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায় সেখানে রয়েছে। সুকান্ত, প্রতি মুহূর্তে পেহেলগাঁওয়ের ছবি তুলে ধরছে। থমথমে, দোকানপাট বন্ধ এবং রাস্তায় কার্যত, খেয়াল করবেন যে যখন কাশ্মীর অশান্ত হয়েছিল তখনও কিন্তু পর্যটকদের আক্রমণের মুখে পড়তে হতো না। তাদের আহত হওয়া বা প্রাণহানি তো দূরে থাক, সেই ঘটনা কিন্তু আমরা দেখিনি। এইখানে আজকে অন্তত 28 জনের মৃত্যুর আশঙ্কা। যেটা বলতে আমার খুব দ্বিধা হচ্ছে, লজ্জাবোধ হচ্ছে, সেটা হচ্ছে ধর্মীয় পরিচয় চিহ্নিত করে নিশ্চিত হয়ে খুন করা হয়েছে তাদের। সুকান্ত কি দেখাচ্ছে দেখাবো পেহেলগাঁও থেকে। যখন পর্যটকরা সেখানে ভিড় জমিয়েছিলেন ঠিক সেই সময় কিন্তু তাদের উপরে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এবং ইতিমধ্যে এই যে রাস্তা, অর্থাৎ এই পেহেলগামের অন্যতম রাস্তা বা সুপার মার্কেট এরিয়া, সেখান থেকেই কিন্তু 20 মিটার দূরে সামনে যে পাহাড়ের অঞ্চল দেখা যাচ্ছে, বাইসারান যাচ্ছে, ঠিক এখান থেকেই পর্যটকরা ঘোড়া ভাড়া করে এখান থেকে তারা সেই বাইসারান যায়, যেখানে লোকাল লোকরা তাকে কিন্তু বলে যে মিনি সুইজারল্যান্ড। ফলত এই যে বাইসারান সেটা কিন্তু পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ কেন্দ্র ছিল। এর মধ্যে আর কিছুদিন পরেই অমরনাথ যাত্রা শুরু হবে
তার ঠিক আগে এই গুলি চালানোর ঘটনাতে কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে। দোকানপাট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, সরাসরি যে ছবি দেখানোর চেষ্টা হচ্ছে যে সমস্ত দোকানপাট ইতিমধ্যে বন্ধ। আর গতকালকেও যেখানে দোকানপাট খোলা ছিল আজ কিন্তু পরপর সেই সমস্ত দোকানপাট পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, বৈশারণ এলাকাতে যে সমস্ত হোটেল ছিল সেই সমস্ত হোটেলেও কিন্তু পুরোপুরি যত পর্যটক ছিল সব পর্যটককে আজকেই নিচে নামার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত পেহেলগামের যে চত্বরে আমি রয়েছি সেখানে হোটেলে এখনও পর্যন্ত পর্যটকরা রয়েছে, কিন্তু পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত সেই অবস্থা কিন্তু এখনও থাকবে। কিন্তু বৈশারণ এলাকার অন্যান্য যে হোটেল রয়েছে সেই সমস্ত হোটেল কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানকার পর্যটকদের নিচে বা শ্রীনগরের দিকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। যে ছবি সরাসরি দেখাচ্ছে যে রাস্তা, পেহেলগামের যে রাস্তা গতকালকেও একেবারে জনবহুল ছিল, আজকে কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে পুরোপুরি কিন্তু সেই রাস্তা একেবারে শুনশান অবস্থাতে রয়েছে। আর্মিদের টহল হচ্ছে, মাঝে মধ্যে চপার ইন্ডিয়ান আর্মির আকাশে ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে পেহেলগামের বৈশারণ এলাকা। দেখুন, এই অনুষ্ঠানে বারবার আমরা সুকান্তর এই প্রতিবেদন আপনাদের সামনে হাজির করব, সরাসরি সুকান্তকে বসানোর বা কথা বলারও চেষ্টা করব, কিন্তু বুঝতেই পাচ্ছেন এই ঘটনার পর সমস্ত উপত্যকার যত ইন্টারনেট কানেকশান আছে সেগুলো ডাউন করে দেওয়া হয়েছে। সরকার একেবারে সম্পূর্ণ ইন্টারনেট ব্যবস্থাকে বন্ধ করে রেখেছে যাতে কোনোভাবে হিংসা না ছড়াতে পারে। আমি সেই কারণে সুকান্তর সঙ্গে যোগাযোগে অসুবিধা হচ্ছে, কিন্তু অসুবিধা নেই, একটার পর একটা প্রতিবেদন সুকান্ত ইতিমধ্যেই পাঠাচ্ছে সীমাবদ্ধতা সত্ত্বেও। আমার পরের বক্তা সজলকে প্রথমে ধন্যবাদ জানাবো যে এই শিক্ষক শিক্ষিকাই আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোর পাশে। সজল কাল রাতে জল নিয়ে তারপর সকালে বায়ো টয়লেট নিয়ে পৌঁছেছে। আমি সারাদিন তাদের সঙ্গে সজলের কথা হয়েছে। সজল নিঃসন্দেহে লক্ষ্য করেছে যে শারীরিক সমস্যা, শারীরিক যন্ত্রণা তো একটা জিনিস, কিন্তু চূড়ান্ত মানসিক যন্ত্রণার মধ্যে এদের থাকতে হচ্ছে। কেন? আসলে একটা সোশ্যাল ট্যাবু বলতে যা বোঝায়, এই যে সামাজিক একটা স্টিগমা, একটা কলঙ্ক দাগ এদের সবার গায়ে লাগলো। রাস্তা ঘাটে, চায়ের দোকানে, প্রত্যেক জায়গায় শুনতে হচ্ছে, প্রতিবেশীদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, যে এই তুই ঘুষ নিয়ে চাকরি পেয়েছিস। কেউ জিজ্ঞেস করছেন যে তুই টেন্টেড না টেন্টেড নয়, কেউ জিজ্ঞেস করছে যোগ্য না অযোগ্য। আমি বলছি এই গোটা বিষয়টা, এদের এই সামাজিক অসম্মান, সামাজিক কলঙ্ক থেকে মুহূর্তে রেহাই পেয়ে যাবে এরা যখন যোগ্যদের তালিকাটা প্রকাশিত হবে। এবং এই দাবিতে, বিশ্বাস করুন, মূল এই দাবিতে তারা রাস্তায় রোদে ভিজে, ঘামে ভিজে, রাত্রিবেলা খোলা আকাশের নিচে শুচ্ছে। এই মুহূর্তে এখন গোটা এসএসসি দফতর ঘিরে এই আন্দোলনটাই চলছে। আমি সজলের কাছে আসবো যে শিক্ষকদের সামাজিক সম্মানটা পুনরুদ্ধারের দাবিতে যে আন্দোলন চলছে, তাতে যোগ্যদের তালিকাটা প্রকাশ করে এই যন্ত্রণা থেকে তো মুক্তি দেওয়া যেত, তাদের অসুবিধেটা কোথায়? রাতের পরিবেশ, আমি গতকাল সারা রাত ছিলাম, আজকেও সকাল থেকে আমি ওখানে ছিলাম। রাতের পরিবেশ সকালের থেকে অনেক ভালো। বাইরে যখন 40 ডিগ্রি তাপমাত্রায় থাকে এবং সেখানে যখন একজন প্রেগনেন্ট মহিলা তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন, তখনকার যে অনুভূতি, সেটা যারা স্পটে না থেকেছেন তারা এটা সত্যিই রিয়েলাইজ করতে পারবেন না কি ধরনের অমানবিক একটা সিচুয়েশান। আমি যখন কালকে রাত্রে ওখানে পৌঁছই তখন বোধহয় রাত 12টা হবে। একটু যেহেতু আমি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার গায়ে রাজনৈতিক ছাপ আছে, আমি প্রথম থেকে চেষ্টা করছিলাম একটু দূরে থাকার। আমি দেখছি একটু দূরে একটা মাস 6 বাচ্চা নিয়ে একজন ভদ্রলোক বসে আছেন, যেভাবে সাধারণত আমরা পুরুষকে দেখি না। তো আমি প্রশ্ন করেছিলাম, আপনি কি শিক্ষক? বললেন না, আমি শিক্ষকের স্বামী। একদম, মানে এই যে ভাবনাটা, যে 6 মাসের সন্তান প্রসূতি মা, তিনি আন্দোলনের মধ্যে রয়েছেন, আর সেই বাচ্চাকে কোলে নিয়ে, যে বাচ্চাটার এখন হয়তো ব্রেস্ট ফিডিং করার কথা ছিল, সেই বাচ্চাকে কোলে নিয়ে বাবা মশার কামড় খাচ্ছে, যাদের মাথার উপর কোনো ছাদ নেই। এতটা জানোয়ারের পর্যায়ে পৌঁছতে পারে যে সরকার বাথরুমগুলো অবধি বন্ধ করে দিয়েছে, পাবলিক টয়লেটগুলো বন্ধ করে দিয়েছে, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। আমরা যতই জল দিই, হ্যাঁ, সেই জল অপ্রতুল ওদের সংখ্যার কাছে। হ্যাঁ, এই যে অবস্থাটা, এই অবস্থাটা এক কথায় নারকীয় বললেও নরককে বোধহয় ছোট করে দেখা হবে। তাই আমি আপনাদের বলবো যে আমি সবাইকে অনুরোধ করবো, তৃণমূলীরা যেতে পারবে না, এই রাহুলদা না যাওয়া ভালো নিরাপত্তার খাতিরে, বাকিরা একবার দেখে আসবেন পরিস্থিতিটা কি। আমি তার থেকেও দেখুন, আবারও বলছি, একটা শব্দ আপনি আবার ভাষা বলবেন না যে মুখ্যমন্ত্রীকে যদি আমি আজকে নির্লজ্জ বলি, তাহলে দয়া করে আপনি আমায় থামাবেন না। বলছেন আমি 1 মিনিটে মিটিয়ে দিতে পারতাম।
যদি 1 মিনিটে আপনি মিটিয়ে দিতে পারতেন দিদিমণি, তাহলে আপনি সেই 1টা মিনিট সময় বার করতে পারলেন না কেন? আপনারা তো 40 কিলোমিটারও অনেক সময় আপনাদের মন্ত্রীরা হেলিকপ্টারে করে গেছেন। আপনি তো মেদিনীপুরে ছিলেন, ফিরে আসতে কতক্ষণ লাগতো? আমার প্রশ্ন হচ্ছে, প্রতিশ্রুতি কেউ রাখে না। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বলেছিলেন যে 370 ধারা রোধ হয়েছে, কাশ্মীরে আর কোনোদিন রক্তস্নান ঘটবে না। প্রতিশ্রুতি কেউ রাখে না। সুনীলদা লিখেছিলেন না, কেউ কথা রাখে না। দেখুন, এটা প্রতিশ্রুতি রাখা নয়, এটা ব্যর্থতা হতে পারে, এটা সরকারি ব্যর্থতা হতে পারে। আমরা ঠান্ডা করে বসে একে যত সহজে আমরা একে এক্সপ্লেন করি যে ঢুকলো কি করে, বেরোলো কি করে। আমাদের দেশটা তো চীনের প্রাচীর দিয়ে ঘেরা নয়, আমাদের পার্বত্য উপত্যকাগুলো সেখানকার না প্রাচীর দিয়ে ঘেরা নয়, কিন্তু আমি ঢক্কা নিনাদ করেছি মাসের পর মাস। কাশ্মীর, আমি বলছি সজল, তোমার পাড়াতেও খোঁজ নাও, বহু বঙ্গ সন্তান, বহু বাঙালি পরিবার এখন কাশ্মীরে ছুটিতে গেছে। আমার চেনা পরিচিত কতজন যে গত 3 মাসের মধ্যে কাশ্মীর ভিজিট করেছে। তার কারণ কি? যে সরকারের সেই প্রতিশ্রুতি যে কাশ্মীরে কোনো গোলমাল হবে না। আমি আপনাকে প্রথমেই বলেছি, আমার ডিনাইল কোনো ভূমিকা নেই। আমি প্রথমে বলেছি সরকারের প্রতিশ্রুতি রক্ষা নয়, এটা সরকারি ব্যর্থতা বলে আমার মনে হয়। আমি এই কথা, এই লোকগুলো এখানে বলছে অপরাধ। 26,000 চাকরি খেয়েছে, 26,000 চাকরি খেয়েছে, তাদের পেছনে 1 লক্ষ পরিবার আছে। কি ধরনের নির্লজ্জ, কি ধরনের নির্লজ্জ! একটা প্রশ্নের উত্তর সময় দিতে হবে। আপনি যখন প্রশ্ন করছেন, ঠিক বলির আগে পাঁঠা যেরকম ভাবে দাঁড়িয়ে থাকে, খারাপ ভাবে নেবেন না, আমি ঠিক সেই রকম চেহারা তাদের মধ্যে দেখতে পেয়েছি। প্রশ্নের উত্তর নেই, চেয়ারে বসে এত বড় বড় কথা বলছেন, লজ্জা করে। আমি আপনাকে বলছি যে আপনার একটা সহজ প্রশ্ন করেছিলেন যে আপনি মাইনে দেবেন, আপনাকে অযোগ্য কাদের বলতে হবে না, আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করে দিন। অযোগ্যদের তালিকা ওরা দাবি করছে, আমি ওদের কাছে অনুরোধ করব যে যোগ্যদের তালিকা যদি শুধু প্রকাশ হয়ে যায়, তাহলে অযোগ্য কারা বাকিরা নিজেরাই বুঝে নেবে। সরকার সেটাও কেন করতে পারছে না? আপনি যত সহজেই প্রশ্নটা করছি, যারা ওদের থেকে খেয়ে বসে আছে, তাদের যদি চাকরিটা খেয়ে নেওয়ার কথা ঘোষণা করে, তাহলে এরপর তো তারা এদেরকে খেয়ে নেবে। এই যে চিন্তাটা, এই চিন্তা থেকেই সরকার কোনো দিনও ঘোষণা করতে পারবে না। আমি শুনছিলাম যে সরকার মাইনে দেয়, আরে সরকার কারোর পৈতৃক টাকায় মাইনে দেয় না, সে কেন্দ্র হোক রাজ্য, আমার আপনার টাকায় মাইনে দেয়, আমার আপনার টাকায় মাইনে দেয়। কিন্তু এরা চাকরি খেয়ে নিয়েছে, সে কথা না বলে বলছে আমরা চাকরি ফিরিয়ে দিই। কোন চাকরি ফিরিয়ে দিয়েছেন? মুখ্যমন্ত্রীকে আমি রাজনীতি করবো না, আপনার প্যানেলে আসবো না, যদি আপনি দেখাতে পারেন মুখ্যমন্ত্রী গত 7 দিনে একটা সত্যি কথা বলেছেন। আমার মনে পড়ে লাস্ট সত্যি কথা যে আমরা সবাই চোর। আমি দ্রুত দেখুন, দুটো ইস্যু। এক হচ্ছে যে কে যোগ্য কে অযোগ্য তার তালিকা কেন প্রকাশিত হবে না। 2 হচ্ছে যে অযোগ্যদের পাশে সরকার আছে কি নেই, এ তো বেসিক। আমি আবার বলছি যে সরকার তো বেআইনি কাজ করতে পারে না, যার ফলে অযোগ্যদের পাশে সরকার থাকবে কি করে? কিন্তু লক্ষ্য করুন যে অযোগ্যদের দেয়া প্রতিশ্রুতির মধ্যেই, সরকারের মধ্যেই সম্পূর্ণ দুটো অ্যাপ্রোচ, দুটো সুর। দেখুন, যদি ওখানে অযোগ্যরা থাকেন, আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিহারা আন্দোলনকারীরা। যোগ্য অযোগ্য আলাদা না হলে স্কুলে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা। কিন্তু এই ইস্যুতে খোদ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অবস্থান কি ভিন্ন? সোমবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী কার্যত বুঝিয়ে দেন যোগ্য এবং অযোগ্যর ক্ষেত্রে তার অবস্থান আলাদা। যারা ওখানে আজকে গোটা রাত ধরে আছেন, জেগে আছেন, রাস্তায় শুয়ে আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে, যদি ওখানে অযোগ্যরা থাকেন, আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। আর যারা যোগ্যরা যদি ওখানে থাকেন, বলবো যে বাড়ি চলে যান। আমরা তো এসএসসি তে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনাদের সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী মাইনে পাবেন, 31শে ডিসেম্বর পর্যন্ত পাবেন, এটাই বলবো। কিন্তু মঙ্গলবার মুখ্যমন্ত্রী আবার চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন যোগ্য অযোগ্য তাদের দেখার দরকার নেই। টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই, ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। শিক্ষামন্ত্রীর মুখে বারবারই শোনা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার কথা। এসএসসি জানিয়েছে 1
যে সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য। সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোথাও যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার কথা বলা হয়নি। এসএসসিও জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয়, এসএসসি দেয় না। তো সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মঙ্গলবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়, সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই প্রেক্ষিতে বিরোধীরা প্রশ্ন তুলছে, যোগ্য অযোগ্য বাছাই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অবস্থানে কি ফারাক রয়েছে? মুখ্যমন্ত্রী চালাকি করতে পারেন, কোনো কাজ সুচারুভাবে করতে পারেন না। মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান করতে পারবেন, উনি নিজের সমস্যা। এই যে লিস্ট বেরোচ্ছে না, কার হুকুমে? নিজেই দোষী মমতা ব্যানার্জি খোদ। যার চাকরি হারায় তাকেই সবটা দেখতে হয়। চাকরি হারারা রাতভর এখানে পড়ে আছে, তার কারণ মুখ্যমন্ত্রীর উপর তাদের কোনো ভরসা নেই। তাই মুখ্যমন্ত্রীর স্তোক বাক্যে চাকরি হারারা যাদের অনিশ্চয়তা তৈরি হয়েছে তারা কেউ এসএসসির বাড়ি ছেড়ে যাবে না। সমাধান মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। আমরা তো বারবার বলছি যে দায়ী মমতার, দায়িত্বও মমতার। শেষ অবধি যোগ্যদের ভবিষ্যৎ কি? স্থায়ী চাকরি চলে যাওয়ার জন্য যারা দায়ী তাদের কি শাস্তি হবে? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা নিজে এই যারা আন্দোলন চালাচ্ছেন তাদের একজন, তন্ময় হালদার। মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ হাই স্কুলের পড়াতেন, জীবন বিজ্ঞান পড়াতেন, পাথর প্রতিমায় বাড়ি। ওনার কাছে, তন্ময়ের কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে কালকে এসএসসি ভবন থেকে 13 জন বেরিয়ে এলেন, তারা বললেন যে তাদের বলা হয়েছে প্রথম থেকে তৃতীয় কাউন্সেলিং অবধি বৈধ। তার কারণ 1 বছরের মধ্যে প্যানেলে আর মেয়াদ যতক্ষণ আছে, যতক্ষণ না মেয়াদ সম্পূর্ণ হওয়ার মধ্যে এই কাউন্সেলিংগুলো হয়েছে। চতুর্থ থেকে অষ্টম অবৈধ। এটার আজকে শিক্ষামন্ত্রী বলেছেন যে তারা সব আইন মেনে চলছেন। এটা অবশ্য সুপ্রিম কোর্টের রায়ের এই 31 নম্বর পয়েন্টে এই রকম আছে। তারা পরিষ্কার বললেন ডিভাইড অ্যান্ড রুল। আজকে শিক্ষামন্ত্রী বললেন এই পুরোটা কাল্পনিক, কাউন্সেলিং নিয়ে যে বিতর্ক সেটা ওদের কল্পনাপ্রসূত। কিন্তু তন্ময়ের কাছে আমার প্রশ্নটা থাকবে যে আজকে এই মুহূর্তে এত সংখ্যক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী তারা আন্দোলনের পথে, এই মুহূর্তে সরকারের কাছে কি প্রত্যাশা? মুখ্যমন্ত্রী বলছেন যে বেতন পাচ্ছেন, তো এত যোগ্য অযোগ্য নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? আমার প্রথম কথা হলো যে সরকার বলেছেন ঠিকই যে আপনারা তো বেতন পাবেন, তাহলে আপনারা কেন এই ব্যাপারটা নিয়ে, যোগ্য অযোগ্য এই ব্যাপারটা নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন? কিন্তু আমার বিষয় হলো যেটা, যে আমরা যখন 2019 সালে যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম তখন আমাদের কাছে কোনো রকম এই টেন্টেড আনটেন্টেড এই শব্দগুলো আমরা শুনতে পাইনি। আজকের 7 বছর সেখানে চাকরি করলাম, হঠাৎ করে কারুর একটা ব্যর্থতার জন্য আজকের আমরা এই রাস্তায় বসতে বাধ্য হয়েছি। এই যে রাস্তায় আমরা বসলাম, আমরা যে আমাদের পরিবারকে নিয়ে যে রাস্তায় বসেছি, এর দায়ভার কাদের? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই সরকার যেটা বলছেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস করেন। আমাদের অ্যাপয়েন্টমেন্টে তো কোনো ভলেন্টিয়ারি সার্ভিস বলে কিছু লেখা ছিল না। সেখানে আমাদের সার্ভিস পিরিয়ড আপ টু 60 ইয়ার্স পর্যন্ত ছিল। সেখানে কোনো রকম 31 ডিসেম্বর 2025 সাল এরকমভাবে কিছু সেখানে মেনশন করা ছিল না। তো সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হচ্ছে যে আপনারা চাকরি করতে পারবেন 31 ডিসেম্বর 2025 পর্যন্ত, কেন এই একটা সীমারেখা বেঁধে দেওয়া হবে? এটার কারণটা কি? এটা কার ব্যর্থতা? এটা তো আমাদের ব্যর্থতা নয়। তৃতীয় কথা যেটা হলো যে আমরা যে আজকে স্কুলে যাব, আপনারা বলছেন যে আপনারা তো মাইনে পাবেন, আপনাদের স্কুলে যেতে অসুবিধা কোথায়? আমি ধরুন কালকে সকালবেলায় স্কুলে গেলাম, আমার হেডমাস্টার যদি আমাকে প্রশ্ন করে যে আপনি আজকের স্কুলে আসলেন, আপনি যে যোগ্য না অযোগ্য তার কি প্রমাণ আছে? তাহলে আমি তাকে কি প্রমাণটা দেব? আমি জানি আমি একজন প্রকৃতই যোগ্য শিক্ষক, কিন্তু আমি তো তাকে কোনো লিখিত প্রমাণ দিতে পারছি না, যেহেতু আজকের সবকিছু। কিন্তু তন্ময়, যে মুহূর্তে আপনি মাইনে পাবেন, যে আপনার নামে মাইনে এসেছে, সেটাই কিন্তু আপনার যোগ্যতার এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা একটা প্রমাণ। কিন্তু না, সরকারি ব্যবস্থায় কিন্তু এই মাইনে তো আমরা নেব না, কারণ এখানে যে এই মাইনেটা তো আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে। কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত কেন? আমি তো কোনো ক্রিমিনাল কোনো অফেন্স আমার নেই, আমি তো কোনো দুষ্কর্ম করিনি, তাহলে আমার চাকরির মেয়াদ কেন 31 ডিসেম্বর 2025 পর্যন্ত থাকবে? আমরা তো এইটুকু সময়, এই 8 মাসের জন্য আমরা মাইনে নেব না। আমাদের চাকরি যেমন 60 বছর পর্যন্ত ছিল, যেমন আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, সেই অনুযায়ী আমাদেরকে
চাকরিতে ফিরিয়ে দিতে হবে এবং সেই পর্যন্ত পেলেই তবে গিয়ে আমরা চাকরিতে জয়েন করব, নচেত আমরা চাকরিতে এই মুহূর্তে জয়েন করব না। আর এই মুহূর্তে আপনাদের একটা তো বড় দাবি, সেটা হচ্ছে কারা যোগ্য তার তালিকা, আপনাদের সামাজিক সম্মান ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাদের একটা দাবি রয়েছে, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে আপনারা যারা যোগ্য শিক্ষক তারাই শুধুমাত্র স্কুলে যাবেন, অযোগ্যরা স্কুলে যাবেন না। তাহলে আজকের যে সমস্ত যোগ্য শিক্ষক আমরা রয়েছি, প্রকৃত যোগ্য শিক্ষক, তাদের তালিকা ইমিডিয়েট প্রকাশ করতে হবে। গতকালকের আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যিনি বলেছিলেন যে আমরা 21শে এপ্রিল সমস্ত যোগ্য শিক্ষকদের একটা সম্পূর্ণ তালিকা প্রকাশ করব, কিন্তু সেটা কি কারণে সেটা প্রকাশ করা হলো না, আমি সেটার সদুত্তর আমার কাছে নেই। কিন্তু আমি চাইবো এটার সম্পূর্ণভাবে একটা যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হোক। এর মাঝখানে আরেকটা কথা আমি বলবো, সেটা হলো যে আমার কাছে একটা আমি ইনফরমেশন দেখতে পাচ্ছি যে এখানে 3 তারিখে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা দেওয়া হয়েছিল যে টোটাল 26,000 প্যানেলটা ক্যান্সেল করা হচ্ছে, কিন্তু সেই দিন সেই সাথে সাথেই মধ্যশিক্ষা পর্ষদ বলুন বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তারা একটা চিঠি দিয়ে সেখানে তারা মেনে নিয়েছেন যে হ্যাঁ এই সুপ্রিম কোর্টের রায় আমরা মেনে নিচ্ছি। এবং এটা 17 তারিখে আমি তথ্যের প্রয়োজনে দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে যে মডিফিকেশন মামলা করা হয়েছিল কিছু ক্লারিফিকেশন চেয়ে, সেই মডিফিকেশন মামলায় সুপ্রিম কোর্টই একেবারে স্পষ্ট সেখানে রাজ্য সরকারের আইনজীবী দাঁড়ান এবং রাজ্য এসএসসি পর্ষদ তারা এই যে 3 তারিখের রায় তার সঙ্গে সহমত পোষণ করেন। এটা তথ্যের খাতিরে। তন্ময় একটা কথা বললেন যে শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন, আমি বলছি 11ই এপ্রিল এবং 18ই এপ্রিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন 21 তারিখের কথা, কিন্তু তন্ময় লক্ষ্য করে দেখবেন, আমি চালাবো এক্ষুনি, একটা অংশ ব্রাত্য বসু যোগ করেছিলেন আইনি পরামর্শ পাওয়া গেলে 21শে এপ্রিল অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ আইনি পরামর্শ পাওয়া গেলে। এখন শিক্ষামন্ত্রী বলেছেন যে আইনজীবীরা বারণ করেছেন, আইনি পরামর্শ এটা নয়। আমি দ্রুত একবার কি বলেছিলেন শিক্ষামন্ত্রী প্রথমে দেখাবো। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। স্ক্যান, হ্যাঁ, মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা, আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব। আমি এখনো তাতে আশাবাদী। আমি এইখান থেকে দুদিনের বক্তব্য দেখালাম শিক্ষামন্ত্রী, 11ই এপ্রিল 18ই এপ্রিল। এবার দেখাবো যে গতকাল তিনি কি বলেছিলেন এই যে আইনি পরামর্শের কথা বারবার বলা হয়েছে, আইনি পরামর্শ পাওয়া যায়নি সেই জন্য তালিকা প্রকাশ করা যাচ্ছে না। দেখাবো। আমরা প্রথম দিনেই বলেছিলাম যে আমরা যা কাজ করব তা আমরা লিগাল কনসালটেশন নিয়ে করব, আইনি পরামর্শ নিয়ে করব। তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না। সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নিইনি। এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো, আমরা পাইনি তাই করিনি। আমরা তো ইতিবাচক ছিলাম। আমাদের সর্বোচ্চ স্তরে আইনজীবীরা বলছেন এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে, তার সম্ভাবনা থাকছে। এটা আজকের শিক্ষামন্ত্রীর বক্তব্য। আজকে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন, গতকাল 12:30টার সময় এবিপি আনন্দে যে সাক্ষাৎকার দেন তাতেও খুব স্পষ্ট করে ব্রাত্য বসু বলেন আইনি পরামর্শ পাইনি। আজকে শুধু তো ব্যাখ্যা দিলেন কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। দেখুন, এই প্রথমেই বলি সুপ্রিম কোর্টের কোনো কি বাধা আছে? সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ওনাদের ওয়েমার পাবলিশ করতে হবে। কেন কথাটা বললাম? 22শে এপ্রিল 2024 সালে ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল তার 363 নম্বর প্যারাগ্রাফের সাব প্যারাগ্রাফ 3-তে বলা আছে যে 22 লক্ষ ওয়েমার ইমিডিয়েট পাবলিশ করতে হবে এবং সেই যে ডিরেকশন সেখানে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। তার মানে সুপ্রিম কোর্টে এটা বলছে যে ওয়েমার সবার পাবলিশ করতে হবে। আর উনি যেটা বললেন না যে পাবলিশ করলে কন্টেন্ট, পাবলিশ না করলে কন্টেন্ট, সেটা টের ওনারা পাবেন কালকে। আমি শুধু একটা কথা বলছি, পুরোটাই তো আইনি প্রক্রিয়া। তুমি যেটা বললে একটু আগে যে কাল থেকে যে জয়েন করতে বলেছে বা জয়েন করতে বলা হয়েছে 31 ডিসেম্বর অবধি, তার আগে সুপ্রিম কোর্টের রায় তাছাড়া কিছু করা যাচ্ছে না। তার লড়তে হবে, আইনি প্রক্রিয়াতেই লড়তে হবে। তো যারা আজকে দাঁড়িয়ে বলছেন আমরা মাইনে নেব না, আমরা মাইনে নেব না, প্রক্রিয়াটা তো আইনি। আমি বলছি পুরোটা তো সাবজুডিস, আমি সেটাই বলছি। না না, আমি সেটাই বলছি
তাদের আইনি প্রক্রিয়া লড়তেই হয় 31 ডিসেম্বরের পরে উনারা চাকরি থাকবেন কি থাকবেন না সেটাও তো আইনি প্রক্রিয়াই। আজকে যতই আমরা আইনের কষ্ট করি তোমার রাজ্য সরকার আমার বক্তব্য তোমার রাজ্য সরকার তারা তো ওনাদের সঙ্গে থাকবেন না। কিন্তু এখানে আমার পরের প্রতিবেদন, শিক্ষামন্ত্রী আজকে একটা মারাত্মক কথা বলেছেন, সেটা হচ্ছে এমন কাজ করবেন না বা করতে বাধ্য করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশন আপনাদের বিপক্ষে চলে যায়। কি বলেছেন তিনি দেখাবো। না না না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। যোগ্য অযোগ্য তো পৃথকীকরণই করছেন না, তাহলে বেতন কিভাবে দিবেন? হকের চাকরি হারানো আন্দোলনকারীদের একটাই দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করুক এসএসসি রাজ্য সরকার। এই দাবিতেই দিন রাত এসএসসি অফিসের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন তালিকা প্রকাশ করা হবে না। না না না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। শিক্ষামন্ত্রীর এই যুক্তির সঙ্গে একেবারেই একমত নন আইনজ্ঞরা। যে সুপ্রিম কোর্টের ডিমান্ডের, সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে এই দাবির যে ডিমান্ড, এই যে দাবি যে যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করতে হবে, এর সঙ্গে এটার কোনো বিরোধ নেই বা এটার সঙ্গে এটার কোনো সম্পর্কও নেই। সুপ্রিম কোর্ট কি কোনো জায়গায় বলেছে যে তোমরা যোগ্য অযোগ্যের লিস্ট বার করতে পারবে না? রিভিউ করবেন বলছেন, করুন, কিন্তু এই যে ডিমান্ড অফ ট্রান্সপারেন্সি, এইটা কেন করবেন না? সুপ্রিম কোর্টের নাম করে, আইনজীবীদের পরামর্শের নাম করে এটা কাটিয়ে চলে যাচ্ছেন, এটা কাটিয়ে চলে যাবেন না। তালিকাটা কোথা থেকে আসবে আজকের দিনে? সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, হাইকোর্টের যে জাজমেন্ট রয়েছে, কোনো তো এসএসসি তো বলেছে আমরা ওএমআর শিট নষ্ট করে ফেলেছি। আজকে হট করে নতুন কথা বললে কি সেটা মান্যতা পাবে? আমার মনে হয় বর্তমানে সরকার যে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে, সেই থেকে উদ্ধার পাওয়ার জন্য এইসব নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রীর দাবির সঙ্গে একমত নন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরাও। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। আমরা প্রাথমিকভাবে বিশ্বাসও করেছিলাম, কিন্তু আজকে সেই বিশ্বাসের আমরা দেখতে পাচ্ছি তার ফল কি। 21 তারিখে উনি ইন্ডোরের সভাতে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি যে খেলাটা খেলছে সেটা আমরা মানতে পারছি না। আমরা যোগ্য অযোগ্য লিস্ট আলাদা চাই, তারপর আমরা স্কুলে যাব। আদৌ কি যোগ্যরা চাকরি ফিরে পাবেন, নাকি এভাবেই চলতে থাকবে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। শিক্ষামন্ত্রী বলেছেন যে আমরা হেরে গেছি, তাহলে জিতলোটাকে? মুখ্যমন্ত্রী সরাসরি কৌস্তব তোমাদের টার্গেট করেছেন যে তোমরা উস্কানি দিয়েছো, আগেও বলেছেন তোমরা চাকরি খেয়েছো, যারা চাকরি কেড়ে নিচ্ছেন তাদের উস্কানিতে পা দেবেন নাই, শিক্ষক শিক্ষিকাদের আরেকবার সতর্ক করে দিয়েছেন। সুগন্ধা, আমি প্রথমে তোমার কাছে একটা প্রশ্ন করি, তুমি আমার উত্তর দেবে। এখন বেহালা পশ্চিমের বিধায়কের নাম কি? এখন বেহালা পশ্চিমের বিধায়কের নাম কি তুমি একটু বলবে? পার্থ চ্যাটার্জি তো খাতায় কলমে ঠিক, কিন্তু আসলে মমতা ব্যানার্জি। 2021 সালের নির্বাচনের সময় উনি বলেছিলেন 294টা কেন্দ্রেই আমি প্রার্থী, আমাকে দেখেই ভোট দিন। আজকে পরিষ্কার কথা আমি বলছি যে এরপরও কেন মমতাকে চোর বলা যাবে না, মুখ্যমন্ত্রীকে চোর বলা যাবে না। সুমনা, তুমি আমাকে আটকিও না প্লিজ। ব্রাত্য বলে যাচ্ছেন আমার সময় কিছু হয়নি। হ্যাঁ, 2013 অবধি আমি শিক্ষামন্ত্রী ছিলাম, তখন কিছু হয়নি। 2021-এর পর থেকে আমি শিক্ষামন্ত্রী ছিলাম, তখনও কিছু হয়নি। প্রথমবার যখন 13 সালে ওকে সরিয়ে মমতা টাকা খাওয়ার জন্য পার্থকে মন্ত্রী করলো, তখন তো হয়েছে পরিষ্কার, তখনও পার্থ মহাসচিব। আবার যখন তৃণমূল চলে গেল, যে পার্থ টাকা খেয়েছে তারপরও ব্রাত্যকে সরিয়ে দিল, তখনও ব্যবস্থা নেয়নি, তখনও পার্থ মহাসচিব। তাহলে টাকা নেওয়া ব্রাত্যর সময় যদি নাও হয়ে থাকে, পার্থকে দিয়ে টাকা নেওয়া হয়েছে, মাথার ওপর মুখ্যমন্ত্রী ভাইপো। যোগ্য অযোগ্যরা কি বললেন মুখ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যোগ্য অযোগ্য দেখতে হবে না, শিক্ষকদের বলছি আপনারা মাইনে পেয়ে যাবেন, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে না। কেন? মূর্খরা যদি মুখ্য হয়ে যায়, সুমনদা, সরি টু সে ইউ দ্যাট, মূর্খরা যদি মুখ্য হয়ে যায়, চোরেরা যদি মুখ্য হয়ে যায়, তাহলে এরকম ধরনের ঘটনা আবার ঘটবে। আলু আর আলু বোকরা এক। একজন শিক্ষক, তুমি বলেছো সে কথা, কি কি অবস্থা হচ্ছে তার? মানুষ প্রশ্ন করছে, সমাজ প্রশ্ন করছে, আত্মীয় স্বজন প্রশ্ন করছে, তুমি যোগ্য না তুমি অযোগ্য। ঠিক সিঙ্গুরে যেমন হয়েছিল, তুমি ইচ্ছুক না তুমি অনিচ্ছুক, তুমি টেন্টেড না আনটেন্টেড। বাবু, যেটা সব থেকে মারাত্মক, ছাত্রছাত্রীরা প্রশ্ন করছে, একদম খুব খারাপ। শিক্ষকরা কিন্তু সুমনদা সবাই তৃণমূলের ক্যাডার নয়। মুখ্যমন্ত্রী কি ভাবছেন শিক্ষকরা সবাই তৃণমূলের ক্যাডার? তৃণমূলের ক্যাডারদের যদি সকালবেলা তুমি ঘুম থেকে উঠে বলো চোর, তোমরা চোর, ঠিক আছে ঠিক আছে, ঠিক বলেছেন, শিক্ষকরা কিন্তু সেরকমটা নয়।
আমরা বলছি আমাদের পার্টি বলেছিল, আমাদের পার্টি গৌতম দেব বলেছিল সারদা কুপন পুড়িয়েছে তৃণমূল কংগ্রেস, আর মমতা সেদিন বলেছিল আমাদের পাঠা আমরা লেজে কাটবো না মাথায় কাটবো তোরা ঠিক করবি। ঠিকই ল্যাঙ্গুয়েজ। দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে। সেদিন সারদার কুপন পুড়িয়েছিল, আর আজকে তৃণমূল 22 লাখ ছেলেমেয়ের ওএমআর শিট পুড়িয়ে দিয়েছে। তৃণমূল ওএমআর শিট পুড়িয়ে দিয়েছে, তাহলে কি দাঁড়ালো? সারদা শিক্ষা তৃণমূলের কাছে সবটাই মাল কামানোর দীক্ষা। কতটা অমানবিক হলে, আমি আবার বলছি সুমনদা, কতটা অমানবিক হলে এ ধরনের কথা বলা যায় যে শিক্ষকরা শিক্ষকতা করবে, তোমরা যোগ্য কি অযোগ্য দেখো না, তোমরা মাইনে পেয়ে গেলেই হবে। আসলে তৃণমূলের নেতাদের কাছে টাকাটা গুরুত্বপূর্ণ, সম্মানটা গুরুত্বপূর্ণ না। একজন শিক্ষকের মর্যাদা, শিক্ষকের কাজ। কারা যায় সরকারি স্কুলে? সুমনদা এখনো বলো তুমি, কারা যায়? কারা যায় সরকারি স্কুলে? কি অবস্থা সরকারি স্কুলের? এটা এবিপি আনন্দের সাংবাদিক একজনকে জিজ্ঞাসা করেছে 4-এর সাথে 15 যোগ গুণ করলে কি হবে, বলতে পারছে না, চুপ করে আছে। এখন কোশ্চেন হচ্ছে ব্রাত্য বসু মিথ্যে বলছেন, একটু আগেও শুনলাম সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্টে বলেছে, পরিষ্কার বলেছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা নিতে হবে, তারা স্কুলে যাবে না। ব্রাত্য কি বললো শুনেই, যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মেনে চলবো। তাহলে লিস্টটা বের করে দিচ্ছেন না কেন? তুমি বলছিলে রাহুলদাকে যে তুমি যোগ্য তালিকার যোগ্যদের লিস্ট বলো, আমি বলছি উল্টোটা, যে তুমি ব্রাত্য বললো যে আমি মেনে নেবো, তুমি দেখালে দুটো প্রতিবেদন। ব্রাত্য আগে একবার যা বললো 180 ডিগ্রি উল্টো দিকে গেল। তাহলে তুমি অযোগ্যদের তালিকাটাই বা দিচ্ছ না কেন? তাহলে যারা যোগ্য তাদের কাছে আজকে সমাজে মুখ লোকাতে হচ্ছে তাদের। আর আমি গতকাল রাত্রে বহু রেড ভলেন্টিয়ার সজল গেছিল, ঠিকই, খুব ভালো। সব মানুষের যাওয়া উচিত। আমাদের সল্ট লেকের পার্টি কর্মীরা তারা উপস্থিত হয়েছে। কি অবস্থা, পাবলিক টয়লেটগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সুমন্ত, তার সাথে আমি আরেকটা কথা বলবো। মুখ্যমন্ত্রী দ্রুত নেতাজি ইন্ডোরে মিটিং করলেন কেন? 7-8 বছর ধরে যারা বঞ্চিত চাকরি প্রার্থী রাস্তায় বসেছিলেন, তখন তৃণমূলের নেতারা কোথায় ছিল? তখন তৃণমূলের মুখপত্রটা কোথায় ছিল? আজকে তৃণমূলের মুখপত্রটা নেতাজি ইন্ডোরে গিয়ে বসে পড়লেন। আরে আশুতোষ কলেজে এক শিক্ষক গিয়ে বসে পড়েছে, স্কটিশ চার্চ কলেজের এক শিক্ষক বলছে আমি যোগ্য প্রার্থী, বেহালা কলেজের এক শিক্ষক সে বলছে আমি যোগ্য প্রার্থী। তোমার সয়ে আসে একজন সিভিক মুখপত্র, সেও বসে পড়েছে বলছে আমি যোগ্য প্রার্থী। তখন সহানুভূতি কোথায় ছিল সুমন্ত? তখন সহানুভূতি কোথায় ছিল? না, প্রথম কথা হচ্ছে কৌস্তভজি এত মানে কুমিরের কান্না কাজে যখন দাঁড়িয়ে বিকাশ ভরচা যে পুরো প্যানেলটা বাতিল করার পক্ষে ছিল, তখন তো কৌস্তভদের মনে হয়নি যেটা এসএফআই সমর্থন করেনি, যেটা ডিএফআই সমর্থন করেনি। আমি একটা কথা বলি, বিকাশ ভরচা যখন তখন তোমাদের মনে ছিল না? আমি আজকে যে বক্তব্য বলছে সুপ্রিম কোর্ট, সবাই বিকাশ ভরচাদের কথায় ওঠে আর বসে না, বসে বসে নয়, ইন্টেনশন ছিল, ইন্টেনশন ছিল। আমি বলছি না, কি বলবো, 70,000 চাকরি খেয়েছো নির্লজ্জ এই বিহার বললে বিহার লজ্জা পেয়ে বিহার লজ্জা তুমি বলবে দেখাচ্ছে 69,000 এই জন্যই ব্যক্তি আপনারা 10,000 চাকরি চলে বিহার বললে আমি বললাম কিছু আছে। আমি আপনাকে বলি যে মুখ্যমন্ত্রীর কাছে টাকাটাই শেষ কথা। মানে উনি যেমন গরু চুরির টাকা না পেলে কয়লা চুরির টাকা, কয়লা চুরির টাকা না পেলে বাড়ি চুরির টাকা, নয়তো চাকরি চুরির টাকা পেলেই হলো। একজন শিক্ষক কিসের বিনিময়ে টাকা দেবে? একজন শিক্ষক কিসের বিনিময়ে টাকা দেবে? এই চুপ করুন, তুই বলো আরে বলো কি করেছো? আমি চলতে দিতে পারি না। আমি এইখান থেকে একেবারে একটা শব্দ কৌস্তব ব্যবহার করেছে, অমানবিক। আবার মনে করিয়ে দেবো যে আজকে যে জঙ্গিয়ানা ভূস্বর্গকে রক্তাক্ত করলো, আবার বলছি অমানবিক। আপনারা জানেন আমার সহকর্মী সুকান্ত পৌঁছে গেছে পেহেলগামে। এই মুহূর্তে একেবারে অন্ধকার, একটা হোটেলে আলো জ্বলছে ঠিকই, কিন্তু সমস্ত শুনশান। সুকান্ত মুখোপাধ্যায়ের প্রতিবেদন দেখাবো, তারপর বিস্তারিত আলোচনায় আসবো। পেহেলগামে রয়েছে এবং যে ছবিটা দেখা যাচ্ছে যে আজকের দুপুরের এই ঘটনার পরে গোটা শহর কিন্তু কার্যত শুনশান। দেখা যাচ্ছে যে পুরে বেশ কিছু হোটেলের লাইট জ্বলছে, কিন্তু বেশিরভাগ হোটেল থেকেই যারা পর্যটকরা রয়েছেন তারা কিন্তু আজকে বিকেলেই তাদেরকে শ্রীনগরে ব্যাক করে দেওয়া হয়েছে। অলিখিতভাবে ফরমান ইতিমধ্যে হোটেল কর্তৃপক্ষের কাছে এসেছে যে যেহেতু ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ঠিক 6 কিলোমিটার দূরে বাইসারে এবং সেখানেই এই গুলির ঘটনা ঘটেছে, যেখানে দুজনের মৃত্যু ঘটেছে, আহত হয়েছেন একাধিক। ঠিক সেই জায়গা থেকে তারা পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাউকে কিন্তু সেই 6 কিলোমিটার দূরে পেহেলগামেও তারা রাখতে চাইছেন না। ঠিক সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু কার্যত শুনশান এই পেহেলগাম। কড়া এই শীতের মধ্যে, যেখানে টেম্পারেচার এর মধ্যে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে গোটা রাস্তা কার্যত শুনশান।
পর্যটকদের ভিড় থাকে এই রাস্তাতে, এবং এই একেবারে সারের দোকান থেকে শুরু করে অন্যান্য সমস্ত দোকান থাকে, সমস্ত দোকান কিন্তু কার্যত এখন বন্ধ রয়েছে। এবং আগামীকাল সকালের মধ্যে যে সমস্ত পর্যটক এই গোটা পেহেলগাম চত্বর জুড়ে রয়েছে তাদেরকে অবিলম্বে ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পেহেলগামে বেতাব ভ্যালি, আরু ভ্যালি কিংবা বাইসারের যে সমস্ত পয়েন্ট একেবারে জনপ্রিয় পর্যটকদের জন্য, সেই সমস্ত জায়গা কিন্তু অনির্দিষ্টকালের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফে। আমি আবার কাশ্মীরের ঘটনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের বলবো, বারবার প্রত্যেক বক্তা বলছেন যে খাবার নেই, জল নেই, শৌচাগারের ন্যূনতম ব্যবস্থাটুকু করা হয়নি, এমনকি শৌচাগার তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ। তার মধ্যে একদিকে যেমন সজলরা বা রেড ভলেন্টিয়ার্সরা পৌঁছে গেছিলেন, জুনিয়র ডক্টরস ফ্রন্টরা তারাও রাতে পৌঁছে গেছিলেন, অনিকেত মাহাতোরা। অনিকেত এই মুহূর্তে স্টুডিওতে আছেন, কিন্তু তার আগে দ্রুত একবার কি অসহনীয় অবস্থার মধ্যে কাল রাতে কাটাতে হয়েছে, এবং এই মুহূর্তে যখন এই আলোচনা চলছে তারা বসে আছেন এসএসসি ভবনের সামনে, পর্ষদ অফিসের সামনে বসে আছেন গ্রুপ ডি আর গ্রুপ সিরা। ঠিক কি অবস্থা, কিভাবে কাটলো কালকের রাতের ঘন্টাগুলো দেখুন। সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না স্যার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। রবীন্দ্রনাথের এবার ফিরাও মোরে কবিতার কথাগুলোই যেন গুমড়ে মরছে চাকরিহারাদের মনে। নেই খাবার, নেই জল, একটু খাবারের জন্য দাঁড়াতে হচ্ছে লাইনে। তো এখন স্কুলে মিড ডে মিলের ডিউটি দেওয়ার কথা, বাচ্চারা লাইন করে দাঁড়ায়, আমরা সুষ্ঠুভাবে তাদেরকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি, সেগুলো করার কথা, ক্লাস নেওয়ার কথা, সেখানে আমাদের দাঁড়াতে হচ্ছে, খেতে হচ্ছে। ক্লাসরুমে যাদের শিক্ষা দেওয়ার কথা, স্কুল থেকে ফিরে বাড়িতে যাদের নিশ্চিন্তে ঘুমানোর কথা, তারা সোমবার রাতে ঘুমিয়েছেন এসএসসি ভবনের সামনে কাগজ বা পলিথিন পেতে। আর সকাল হতেই হাতে বাটি নিয়ে দাঁড়িয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের দেওয়া খিচুড়ির লাইনে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে চাকরি হারিয়ে আজ খিচুড়ির লাইনে দাঁড়িয়েছেন শিক্ষকরা। যাদের ক্লাসরুমে থাকার কথা তারা আজকে আন্দোলনে বসেছেন, রাতভর দিনভর সেই আন্দোলন চলছে, এবং সেই আন্দোলনে পাশে এসে দাঁড়িয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ইনি রিমা বিশ্বাস, নাটাগুড়ি গার্লস হাই স্কুলের পদার্থবিদ্যার শিক্ষিকা, বাড়ি শিলিগুড়ি। পরশু রওনা দিয়েছেন বাড়ি থেকে, সোমবার রাত কেটেছে রাজপথে। আশাও করিনি কোনোদিনও, এইভাবে নিচ্ছি, এখন কি করা যাবে, কিছু করার নেই। আমাদের তো এটা যোগ্যতার লড়াই, কিছু করার নেই। আমাদের যোগ্যতার লড়াইয়ের জন্য আমাদের যা করতে হবে আমরা করব। ক্লাসরুমে থাকার কথা ছিল, এটা তো সত্যি কথা। বৈদ্যবাটির বাসিন্দা অঞ্জলি গঙ্গোপাধ্যায়, কালনা ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ে যিনি জীবন বিজ্ঞান পড়ান, তার জীবনটাই এখন ঝড়ে বিধ্বস্ত। আমরা মিড ডে মিলে, আমাদের তো স্কুলে এক একদিন এক একটা মেনু থাকে, আমরা তত্ত্বাবধানে থাকি। আজকে সেটা নিজেদের এখানে দাঁড়িয়ে, এখানে আমার তো এখানে থাকার কথা না, আমার তো এখন ক্লাস করার কথা। কি বলবো, মানে কতখানি খারাপ লাগে। সরকারের কাছ থেকেও এটা কি আমাদের পাওয়ার? শুধু খাবার বা জল নয়, নেই শৌচালয়ের ব্যবস্থাও। করুণাময়ীতে অবস্থানরত চাকরিহারা শিক্ষাকর্মীদের দাবি, বায়ো টয়লেট চাওয়া হলেও তা দেয়নি পুলিশ, উল্টে চাবি লাগিয়ে দেওয়া হয়েছে সুলভ শৌচালয়ে। গতকাল থেকে করুণাময়ী মোড়ে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন চাকরিহারা অশিক্ষক কর্মীরা, এবং তারা প্রথম থেকেই অভিযোগ করছেন যে পুলিশ তাদের সঙ্গে অসহযোগিতা করছে। তারা বায়ো টয়লেট চেয়েছিলেন, কিন্তু সেই বায়ো টয়লেটটা আনতে দেওয়া হয়নি, এবং আজকে করুণাময়ী মোড়ে যে সুলভ শৌচালয় রয়েছে সেই সুলভ শৌচালয় পর্যন্ত তালা ঝুলিয়ে দেওয়া হয়। মেয়েরা, বিভিন্ন মহিলা এসেছেন, তাদের জন্য আজকে দেখুন এই যে টয়লেটটা আছে, টয়লেটটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কোথায় যাব? সল্টলেকের করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চলছে চাকরিহারা শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ। চাকরি ফেরতের দাবিতে সোমবার সন্ধে 7টা থেকে অনশন চালিয়ে যাচ্ছেন 8 জন অশিক্ষক কর্মী। বাইরে অবস্থান করছেন চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা। আমি জানি না স্যার, কি আবেদন জানাতে হবে আমি জানি না, আমার জানা নেই, আমি কি বলতে পারি আমি জানি না। আমি জীবনে কোনোদিন কোনো দুর্নীতি করিনি। আমি গ্রুপ ডি স্টাফ হতে পারি, আমি গ্রুপ ডি স্টাফ, আমি কোনো দুর্নীতি কোনোদিন করিনি, কোনো কাউকে ঘুষও দিইনি, কিচ্ছু না। সবসময় আমার সিদ্ধান্তটা সোজা ছিল, মাথাটা উঁচু ছিল। কালকে যখন অটোয় করে আসছি, আমি বলছি কোথায় যাবেন দিদি? আমি বলছি আমি তো এতে যাব, করুণাময়ী যাব। কেন যাবেন দিদি? আমি আপনি তো জানেন যে 26,000 লোকের চাকরি গেছে, ও আপনি তার মধ্যে আছেন। আমাকে বলতে হচ্ছে হ্যাঁ আমি যোগ্য, জানেন তো আমি যোগ্য। কেন বলবো বলুন তো?
কেন কেন আমাকে এটা বলতে পারেন কেন? সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না স্যার, এই যে সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না। কি হওয়ার কথা ছিল, কি হলো, কোথায় থাকার কথা ছিল, এখন কোথায়? এই পরিস্থিতির জন্য দায়ী কে? সৌমিত্র রায়, ঝিলম করঞ্জাই ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অনেকে বলছেন যে চক ডাস্টারের পাশে স্টেথো কেন বলছেন, সেটা হচ্ছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা আজ থেকে 3.5 মাস আগে একটা নারকীয় ঘটনায় স্বাস্থ্যক্ষেত্রের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। আরও একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রতিবাদে এবার শিক্ষকরা যখন পথে নেমেছেন, কালকে রাতে অনিকেতদের দেখা গেল সেই জায়গায়। আমি বলছি যে পুলিশকে অনিকেতরা শিরদাঁড়া উপহার দিয়েছিল। আজকে এই শিক্ষকরা বলছেন যে একেবারে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা রন্ধে রন্ধে দুর্নীতি এমন ঢুকেছে যে যোগ্য শিক্ষকদের চাকরিহারা হতে হয়েছে। আমি বলছি এই অর্থাৎ শিক্ষার শিরদাঁড়াটা কোথাও চুরমার হয়ে গেছে। কিন্তু আমি ঠিক উল্টো দিক থেকে অনিকেতের কাছে আসবো যে তোমরা সিলেক্টিভ প্রোটেস্ট করছো, সরকার বিরোধী আন্দোলন বলে ডাক্তারদেরও দেখা যাচ্ছে না। যে কথা বলার সুমন সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে কোনো ন্যায়সঙ্গত গণ আন্দোলনেই পাশে থাকবে। 9ই আগস্টের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যে শিক্ষা, আমরা যা রাজপথের আন্দোলন থেকে শিখেছি, সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আজকে যোগ্য শিক্ষকদের পাশে থাকা উচিত। সর্বসম্মতভাবে আমরা যোগ্য শিক্ষকদের পাশে আছি। আজ থেকে মেডিকেল ক্যাম্প ওখানে আমরা শুরু করেছি। অলরেডি লুজ মোশনের জন্য একজন শিক্ষিকা প্রায় অবচেতন হয়ে পড়েছিলেন, তাকে অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে আমরা বিধাননগর স্টেট জেনারেল হসপিটালে অ্যাডমিট করেছি। তাহলে মানবিকতার জায়গা থেকে আমরা আছি। কিন্তু আজকের যা আলোচনার পরিধি, আপনার স্টুডিওতে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে শুধু মেডিকেল ক্যাম্প বা আমাদের মানবিকতার জায়গা থেকে চিকিৎসক হিসেবে স্টেথো গলায় আমরা অবশ্যই থাকবো, আছিও। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে খুব সিম্পল, যে যোগ্য কারা অযোগ্য কারা। যোগ্যদের লিস্ট দিন, তারা মাইনে পাবে, শিক্ষকতা করবেন। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি একটা 9ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জায়গা। আমরা দেখেছি দুর্নীতির শিকড় কতটা গভীর হতে পারে এই সিস্টেমের, মেডিকেল সিস্টেমের মধ্যে। তাহলে সেই সিস্টেমের মধ্যে যখন আমরা এটা প্রত্যক্ষ করেছি, আজ যখন আমরা দেখছি যে স্বাস্থ্য জায়গা পেরিয়ে যখন শিক্ষার জায়গায় আসছে, তখন আমরা কী চিত্র দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা দপ্তর থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে শাসক দলের যে দুর্বাত্যায়নের জায়গা তৈরি হয়েছিল স্বাস্থ্য দুর্নীতিকে কেন্দ্র করে মেডিকেল কলেজগুলোর জায়গা থেকে, ঠিক সেরকম জেলা থেকে শুরু করে টপ টু বটম অবধি আমরা দেখতে পাচ্ছি সেই শিক্ষাক্ষেত্রে সেম দুর্নীতির ছায়া দেখতে পারি। শুধু আমরা কেন এই কথা বলছি, বা আপনার স্টুডিওতে আপনারা আলোচনা করছেন কেন বলছে? সুপ্রিম কোর্ট তো বলছে এটা সিস্টেমেটিক ফ্রড। একজন শিক্ষক ওইখানে প্রসঙ্গে ওই কালকে এসএসসি ভবনের সামনে বলছেন যে এই জায়গা থেকে সাফার হলো কারা? সাফার হলো 80 লক্ষ শিক্ষার্থী, তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কেন এই কথা বলছি আমরা? বলছে সাফার হলো কারা? সাফার হলো শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, যারা শিক্ষিতের জন্য তাদের নিজের যোগ্যতা জায়গা থেকে পেয়েছে। তাহলে আজকে স্কুল শিক্ষার অবস্থা কোথায়? আপনারা হাজার আলোচনা করছেন, আমি ছোট্ট কিছু পরিসংখ্যান দিতে চাই। মুর্শিদাবাদ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, আমরা ক্যাম্প করতেও গিয়েছিলাম। মুর্শিদাবাদের ধুলিয়ানে বালিকা বিদ্যালয়ে টোটাল ছাত্র সংখ্যা 19,026। সেখানে শিক্ষক ছিল 27 জন, 25 জনের চাকরি চলে গেছে, আছে 2 জন। আলিপুর জেলার হ্যামিল্টন স্কুল, কালচিন ব্লকের 6 নম্বর 6 জন শিক্ষক আছে, বিজ্ঞানের এখানে কোনো শিক্ষক নেই। দক্ষিণ 24 পরগনা যান, মেরিগঞ্জ, ছোটমলা, খালি, মঙ্গলপীঠ, বিদ্যাপীঠ, সেখানে 9 জন শিক্ষকের মধ্যে 8 জনের চাকরি চলে গেছে, আছে কজন? 1 জন। জলপাইগুড়ি বালুরহাট হাই স্কুল, অসংখ্য উদাহরণ দেওয়া যায় যে আজকের স্কুল শিক্ষা ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছে। তাহলে স্কুল শিক্ষার যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকে, যোগ্য চিকিৎসকরা যদি রাস্তায় থাকে, শিক্ষা জুনিয়র ডাক্তাররা যদি রাস্তায় থাকে, তাহলে এই মানবিকতার জায়গা থেকে আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যদি আন্দোলন করতে যায়, আন্দোলনকে নানান সমালোচনার গণ্ডিতে আপনি বাঁধতে পারেন। আমরা মনে করি এই সমালোচনা কোনো নয়। মানবিকতার জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে, স্কুল শিক্ষা বাঁচানোর জায়গা থেকে, সন্দীপ ঘোষের মতন মানুষের হওয়ার জায়গা থেকে বাঁচাতে থেকে, সঞ্জয় রায়ের মতন জায়গা থেকে বাঁচাতে থেকে, এভিডেন্স টেম্পারের মতন যারা ঘটনা ঘটায় তাদের জায়গা থেকে বাঁচাতে হলে এই শিক্ষকদের এই স্কুল শিক্ষা প্রয়োজন বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্ট মনে করে। আপনারা দেখুন কতটা দুর্নীতির বেড়াজাল, দুর্নীতির বেড়াজাল ঠিক কোন কোন জায়গায় কিভাবে। তাহলে আজকে যোগ্য শিক্ষক দিলে, যোগ্য শিক্ষকের যদি তালিকা দেয় এসএসসি, কি সমস্যা?
তাহলে আটকাচ্ছে কোথায়? সোজাসুজি সোজা কথা সোজাভাবে বলতে কি সমস্যা? যে দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, আমি দুর্নীতিকে আটকাতে চাইছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, তিনি তো সরাসরি অযোগ্যদের পক্ষে নিচ্ছে, যে অযোগ্যদের আগে যোগ্যদেরটা দেখবো, তারপর অযোগ্যদেরটাও দেখবো। আমাদের নবান্নের সভাগৃহ মিটিংয়ে যদি দেখেন, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি থ্রেড কালচারের পক্ষ নেন। স্বাস্থ্য দুর্নীতি তিনি 21 সাল থেকে আরজি করের ভিতরে কি চলেছে তা নাকি তিনি জানতেন না। আপনি আসুন সিবিআইয়ের প্রসঙ্গে, আপনি দেখুন 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে সিবিআইয়ের যে ভূমিকা, আমি পার্সোনালি মনে করি ক্লাস 4-5-এর ছেলেদের মতন সিবিআই ইনভেস্টিগেশন করেছে। তাহলে আজকে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি যোগ্য অযোগ্যকে সেপার বা সেগ্রিগেশনই করতে না পারে, তাহলে এই তদন্ত সংস্থা রেখে কি লাভ? আমরা কোন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে। প্যারালালি ভাবুন, সত্যি এই জিনিস তো এর আগে কোনোদিন কেউ বলেননি যে আরজি কর আন্দোলনের ক্ষেত্রেও সিবিআই চূড়ান্তভাবে ফেল করলো, এবং তারপরে দেখা যাচ্ছে যে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু খেয়াল রাখবেন আজ অবধি জমা পড়ল না, যার ভিত্তিতে দুজন প্রধান অভিযুক্ত জামিন পেয়ে গেলেন আজ অবধি। যেখানে সুপ্রিম কোর্টে বলা হয়েছিল যে 3 দিনের মধ্যে জমা হবে, সেটা তো হলোই না, 60 দিন ওভার হয়ে গেল, জামিন হয়ে গেল, এখনো পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাটের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ল না। এবং এক্ষেত্রেও আজকে এই শিক্ষক শিক্ষিকাদের উল্টোটা, রাজ্য সরকারের দুর্নীতি, এসএসসির দুর্নীতি তো এত বলছি, সত্যি সত্যি যদি সিবিআই একেবারে তথ্য তলাশ করে তালিকা শটান কোর্টে দিয়ে দিত, তাহলে তো এই দুরবস্থার মধ্যে শিক্ষকদের পড়তে হতো না। পাশাপাশি অনিকেতকে ধন্যবাদ যে সেই দিকেও যথার্থভাবে অঙ্গুলি নির্দেশ করেছে। আমি এইখান থেকে শুধু যেহেতু বলতে চাইতাম যে জায়গা সিবিআই এর এভিডেন্স টেম্পার বা তথ্য প্রমাণ লোপাটের জায়গা আসছে, আপনি দেখুন যাদবপুর ঘটনাকে কেন্দ্র করে মিদনাপুরের যে কোতোয়ালি থানায় যে পুলিশের বর্বরচিত আক্রমণ, আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ কি রায় দিচ্ছে? বলছে যে তথ্য বা ডেটা পুলিশ অফিসাররা দিয়েছে এটা পুরোপুরি ম্যানুপুলেটেড এবং ম্যানুফ্যাকচার ডেটা। তাহলে এভিডেন্স টেম্পারের অভিযোগ উঠছে সিবিআই, এভিডেন্স টেম্পারের অভিযোগ উঠছে কলকাতা মিদনাপুরের কোতোয়ালি থানা। একটা বাক্য আমায় যোগ করতে হবে যে না, যেহেতু মাননীয় বিচারপতি, বেশ আসছি, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কথা হলো, এই মামলায় কিন্তু এটাও পাশাপাশি বলতে হবে যে একজন পুলিশ কর্তাই রিপোর্ট দিয়েছেন যে ওই মহিলা পুলিশ থানার ভেতরে কি মারাত্মক ছবি তার রিপোর্টে উঠে এসছে। এটাও বলতে হবে যে পুরো সিস্টেমটাকে আমরা যেন দাগিয়ে না দিই, তার ভেতরে একজন উচ্চপদস্থ পুলিশ কর্তা, তার রিপোর্টের ভিত্তিতেই মাননীয় বিচারপতির কিন্তু এই অবজারভেশন ছিল। এটাও পাশাপাশি বললাম। কিন্তু আমি বলছি এর আগে বারবার বলছি এই অনুষ্ঠানে বারবার কাশ্মীরের কথা আসবে, তার কারণ সেই ভূস্বর্গ আজকে রক্তাক্ত। এই মুহূর্তে খবর পাচ্ছি যে 2 জন বিদেশি পর্যটকও ছিলেন, অর্থাৎ যে 28 জনের মারা যাওয়ার সম্ভাবনা তার মধ্যে 2 জন বিদেশি পর্যটক। আমি আবার বলছি, আমার সহকর্মী সুকান্ত পৌঁছে গেছে, সুকান্ত পেহেলগামের মেন সিটি থেকে তার পরের প্রতিবেদন তুলে ধরেছে, দেখুন। পেহেলগামের রাস্তাঘাট সম্পূর্ণ কিন্তু এই মুহূর্তে শুনশান, একের পর এক দোকান সমস্ত বন্ধ, যেটা পিছনে দেখা যাচ্ছে যে গতকালকে পর্যন্ত এখানে পর্যটকদের যে ভিড় ছিল, গতকালকে পর্যন্ত পর্যটকদের এখানে আসার যে রাশ ছিল, সেটা কিন্তু এই ঘটনার জেরে আজকে অনেকটাই কমে গিয়েছে। যে সমস্ত গাড়ি একেবারে শ্রীনগর থেকে পেহেলগাম ঢোকার যে চেক পয়েন্ট, সেখান থেকেই সমস্ত পর্যটকদের গাড়িকে আজকে একেবারে ইউটার্ন করিয়ে তাদেরকে শ্রীনগরে পাঠিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে। এবং যারা এই বাইসারান এলাকার আশপাশে যে সমস্ত হোটেল, তাদেরকেও কিন্তু পর্যটক শূন্য করতে বলা হয়েছে। এবং তার এফেক্ট এসে পড়েছে কিন্তু পেহেলগাম যে মেন সিটি, সেখানেও একের পর এক দোকান বন্ধ। আমি আরও একবার ছবিটা দেখাবো, সমস্ত দোকান কিন্তু বন্ধ অবস্থাতে রয়েছে। এবং অন্যান্য দিকে এখানে যারা বাসিন্দারা রয়েছেন, তারাও কিন্তু কার্যত নিজেদেরকে ঘরবন্দি করে ফেলেছেন। এবং এক কথায় এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের বক্তব্য যে এই ঘটনার জেরে তাদের কিন্তু ব্যবসায় যথেষ্ট পরিমাণে ক্ষতি হবে, কারণ পর্যটক ভরা ছিল এই মরশুম। আগামী দিনে এখানে কিন্তু যেখানে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ছিল, এই ঘটনার জেরে সেই ব্যবসাতে কিন্তু একটা বড় সড়ো ক্ষতি হবে। যাদের ইতিমধ্যে বুকিং ছিল এই পেহেলগামের বিভিন্ন জায়গাতে, তাদের বুকিংও কিন্তু একে একে ক্যান্সেল করা হচ্ছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আমি জম্মু কাশ্মীরের পর্যটকের সংখ্যা বলছিলাম যে হ্যাঁ, সত্যি মানুষ তো ভরসা করেছিলেন যে কাশ্মীরে উপত্যকায় আর জঙ্গি হানা হবে না, সেই রক্তাক্ত দিন আমরা ছাড়িয়ে এসেছি। কিভাবে বেড়েছে শুনুন, এটা কিন্তু জম্মু কাশ্মীর সরকারের তথ্য।
2021 সালে 1,13,00,000, 22 সালে সেটা বেড়ে হচ্ছে 1,89,00,000, 2023-এ সেইটা বেড়ে হচ্ছে 2,11,00,000, 2024-এ যা বেড়ে হয়েছে এখনও পর্যন্ত ভাবুন 2024-এর ডিসেম্বর অবধি 2,35,00,000, এবং জম্মু কাশ্মীর সরকার একেবারে নিশ্চিত ছিলেন তারা যে 25-এ সমস্ত রেকর্ড চুরমার হয়ে যাবে, কয়েক গুণ বাড়বে। হ্যাঁ, বলার আগে এক লাইন বলবো। দেখুন, ওখানে কিন্তু আজকে একটা গণতান্ত্রিক সরকার আছে। আইন শৃঙ্খলা এই রাজ্যে যদি এই রাজ্যের ওপরে বর্তায়, তাহলে ওই রাজ্যেরও দায়িত্ব কিন্তু, আমি যেমন কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা আছে বর্ডার এরিয়া বলে, রাজ্য সরকারের দায়বদ্ধতা না, একটা বেসিক আছে, ইউনিয়ন টেরিটরি, ওখানে আর্মি এবং আধা সেনার হাতে বেশিরভাগ ক্ষমতায়, এবং আমি আপনাকে কি বললাম যে নিরাপত্তার দায়িত্ব একেবারে আর্মি এবং সিআরপিএফ, নিশ্চয়ই আছে, দুটো আলাদা, এটা রাজ্য আর ওটা ইউনিয়ন টেরিটরি নয় আজকের দিনে। ওখানে আজকে পুলিশেরও যথেষ্ট ভূমিকা আছে। ওখানে পুলিশের, জম্মু কাশ্মীর পুলিশের ভূমিকা হচ্ছে যাদের কথা বললাম, আর্মি সিআরপিএফ এর পর তৃতীয় 3 নম্বরে, সুতরাং সম্পূর্ণ আলাদা। কিন্তু আমি রাজ্যের কথা আসবো, আজকে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন এই নিয়ে দেখাবো। টাকা কিন্তু ওই যারা আপনাদের উস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমরা কারোর উস্কানিতে আসেনি, উনি বলছেন উনি টাকা দিচ্ছেন, সরকার টাকা দিচ্ছে অবশ্যই, কিন্তু সেই সরকারের জন্যই তো আজকে আমরা রাস্তায়। সোমবার নির্ধারিত সময় তালিকা প্রকাশ না হওয়ার পরই লাগাতার আন্দোলনে নেমেছেন চাকরিহারারা। চেয়ারম্যানকে বেরোতে দেব না, নাটক করছেন। এই প্রেক্ষাপটে চাকরিহারাদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? তোমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না। উস্কানি দেয়নি, আমরা নিজেদের ইচ্ছাতে, নিজেদের তাগিদে, নিজেদের পেটের জন্য আমরা এসেছি। উনি তো বললেন 21 তারিখের মধ্যে আমরা একটা লিস্ট দেবো, কই প্রথম ভরসায় তো উনি রাখতে পারলেন না। উস্কানি কে দিচ্ছে না দিচ্ছে সেটা আমাদের কিছু যায় আসে না। আমরা শিক্ষক সমাজ, আমরা এত বোকা নই যে কেউ উস্কানিমূলক কোনো কথোপকথনে আমরা আজকে এখানে এসে ইন্সপায়ার হয়ে, তাদের দ্বারা ইন্সপায়ার হয়ে আমরা এগুলো বলবো। এদিন নাম না করে বিরোধীদেরও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে, পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। দাবি উকিল জোগাড় করেছেন কোটি কোটি টাকা, তারা তো সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সব জায়গায় চেষ্টা করে বাঁচাতে পারেনি, কারণ দুর্নীতি তো সিস্টেমের মধ্যে উনি করে দিয়েছেন। ফলে দায় মুখ্যমন্ত্রীর, উনি চাকরি দিতে পারেন না, চাকরি খেতে পারেন। এক লহমায় অনিশ্চিত হয়ে গেছে সুনিশ্চিত জীবন। কি হবে, কিভাবে চলবে ভেবে কুলকিনারা পাচ্ছেন না, আর তাদের নিয়ে সমান তালে চলছে রাজনীতিও। আশাবুল হোসেন, সমীরণ পাল ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শিক্ষার বিষয়ে আসবো, কিন্তু তার আগে কাশ্মীর নিয়ে একটা কথা না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে কাশ্মীর শান্ত হয়েছে, এর যাবতীয় কৃতিত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার অশান্ত যখন হয়েছে তার যাবতীয় দায় নেবে ওমর আবদুল্লাহ সরকার। কিন্তু এই প্রশ্ন পরে, আমি আগে আমাদের রাজ্যের শিক্ষার পাঠে আসবো শুভময়দার কাছে। দেখুন, ব্রাত্য বসু আজকে বলেছেন, এবং আমি দেখালামও যে আগেই বলেছিলেন যে আইনজীবীদের সবুজ সংকেত পেলে এসএসসি তালিকা প্রকাশ করবে। শুভময়দা, এইটা গতকাল রাত্রে যে আইনজীবীরা সবুজ সংকেত দেননি এবং সেই জন্য এসএসসি তালিকা প্রকাশ করতে পারছে না, তালিকা প্রকাশিত হবে না, এইটা শিক্ষামন্ত্রী এবিপি আনন্দকে জানান রাত 12:30টায়। আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে পুরোটাই তো স্বচ্ছতার প্রশ্ন। শিক্ষামন্ত্রীর আগে এসএসসিরই তো জানানোর কথা ছিল যে, যেহেতু একদম ইস্যু অফ ট্রান্সপারেন্সি, যে আজকে নিশ্চয়ই আইনজীবীরা সেই মুহূর্তে রাত 12টার সময় গোটা করুণাময়ী সহ রাজ্য যখন আন্দোলনে উত্তাল, তখন তো জানাননি। জানিয়েছিলেন যখন, তখন আইনজীবীদের সেই বক্তব্য কেন এসএসসি শিক্ষকদের বলেননি যে আমরা বলেছিলাম 21 তারিখ, কিন্তু শেষ পর্যন্ত আমরা আইনজীবীদের সবুজ সংকেত পাইনি? আমি বলছি এইখানেই তো প্রশ্নটা অস্বচ্ছতার। শুভময়দা মানবেন কিনা জানি না। শুনুন, আইনজীবীদের এই যে সংকেত দেয়া বা এসএসসি যে একটা স্বশাসিত সংস্থা, মানে এবং এইখানে এই যে সংকেতের যে রং টং আমরা শুনছি, এ একেবারে গুলিয়ে গেছে। সম্পূর্ণ বেনি আসহ কলা রামধনুর থেকে তৃণমূল কংগ্রেস এবং তার নেতৃত্ব কী রং দেখছেন, এ আমাদের খুব একটা জানা নেই। একদিকে রঙে যেমন আমরা ভয় পাচ্ছি, একই রকমভাবে এই মৃত্যু উপত্যকা তো আমার দেশ নয়। সংখ্যা নিয়ে যখন বারবার কথা হচ্ছে, স্ট্যাটিস্টিক্স নিয়ে ভয় বুক কেঁপে উঠছে। সংখ্যা শুনলে 26,000-এর মতো চাকরি গেছে, 28 জন আজকে মারা গেছে, অভয়ার মৃত্যুর পর 9 মাস কাটতে চললো। মানে অঙ্কের যে সৌন্দর্য,
ফিবোনাচি নাম্বারের প্যাটার্ন বা বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের যে প্যাটার্ন, সে তো গেছেই। অলিম্পিকে কটা মেডেল পাবো সে তো গেছেই। কখনো একটু আধটু শুনতে পাই যে মেন্সে হয়তো আমাদের কোনো একটা ছেলে মেয়ে ভালো ফল করলো। সংখ্যা শুধু ওইটুকুই আছে, রাহুলদার সঙ্গে বিস্কুট ভাগ করে খেলে আমি 3টে, রাহুলদা একটা, 75-25। এই অঙ্কটা আমি আর রাহুলদা খুব ভালো কষতে পারি, এই শতাংশের অঙ্কটা। মূল কথা হলো আপনি বারবার আজকে বলেছেন, দুবার বলেছেন। একবার বলেছেন বেআইনি কাজ আইনত সরকার কি করে করবে, আরেকবার বলেছেন সরকার তো বেআইনি কাজ করতে পারে না। মানে এটাই তো আমরা সাধারণভাবে জানি সরকার মানে কি। সরকার মানে যে আইন ধরে রাখবে। করে আমরা কি দেখছি যে এই সরকার ক্রমাগত আইনের যে গোলমালগুলো হচ্ছে সেগুলো তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। কি করে দেখতে পাচ্ছেন? তৃণমূল কংগ্রেস দলে অবশ্যই প্রচুর মানুষ আছেন যারা একেবারে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চান, কিন্তু তাদের যে নেতারা তারা বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছেন, আপনার স্টুডিও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে, ততটা সমালোচনা বোধহয় আমরা নিরপেক্ষ বিশ্লেষক হিসেবেও তুলছি না। তার মানে এই দলটার মধ্যে যে বারবার করে যে প্রশ্নগুলো উঠছে, এবং সংখ্যার ক্ষেত্রে তন্ময়বাবু বললেন, তারপর আপনি যখন বললেন এই যে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা দেখানো, আপনি যদি অনুভূমিক অক্ষে সময়কে দেন এবং উল্লম্ব অক্ষে যদি কোন সময় কোন সংখ্যা বলা হচ্ছে দেখেন, দেখবেন রাজ্য সরকার, এসএসসি বিভিন্ন জায়গা থেকে কোর্টের কাছে, যেটা একেবারে আইন সিদ্ধ জায়গা, সেখানে বারবার সংখ্যার বদল হচ্ছে। এবং এই জায়গায় মূল কথা, একটা সংখ্যা আমরা ভুলিনি, 35 হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন পরীক্ষার নম্বর, 55 হচ্ছে ওই যেখানে পরীক্ষা দেওয়া হয়েছিল ওএমআর শিটের নম্বর, আর 10 হচ্ছে তাদের যে ওরাল পরীক্ষা ভাইভার নম্বর। এবং এইখানে আমাদের কাছে কিন্তু এটা একেবারে পরিষ্কার, তথ্য কম্পিউটারে থাকে, সিবিআইও অনেক সময় বলেছে, এবং সেই জায়গায় সঠিক তথ্য, ওয়েমার শিটের তথ্য যদি পরিষ্কার করে বার করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধান আগামী দিনে এখনও সম্ভব। এবং এখনও কিন্তু ওএমআর শিট বার করার দাবি উঠছে, এবং বার করা যাবে না যে পুরো হারিয়ে গেছে এরকম কথা কেউ এখনও বলেননি। আমি শেষ করতে চাই যেটা বলে, সে প্রশ্নটা অত্যন্ত নম্রভাবে, নমনীয়ভাবে অনিকেত বাবুদের সামনে। বারবার না এই আন্দোলনগুলো যখন হচ্ছে, রাজনীতিটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। হতেই পারে যে আমি সরাসরি কোনো রাজনৈতিক দলে গেলাম না, কিন্তু আন্দোলনের সময় আছে, আমি যদি মনে করি যে আন্দোলন ভালো করে করতে হবে, কোনো রাজনৈতিক দলে যাব না, তাহলে তো এই রাজনৈতিক ব্যবস্থাটার কোনো পরিবর্তন হবে না। অনিকেত বাবুরা যদি পারেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যান, দলটাকে পরিষ্কার করুন না কেন। যদি মনে হয় বিজেপিতে যাবেন, যান না। বিজেপি যাওয়া যাচ্ছে না সিবিআইয়ের জন্য, তাহলে যান না সিপিএম বা কংগ্রেসের সঙ্গে। এই যে রাজনৈতিক আন্দোলন থেকে আমরা দূরে, যে সমাজটা রাজনৈতিক, এই রাজনৈতিক সমাজে বারবার করে বলা আমরা কোনো রাজনীতির সঙ্গে নেই, এটা কিন্তু তাদের মতন ভালো মানুষেরা রাজনীতিটা পরিষ্কার করার জায়গায় যাওয়ার যে সুযোগটা পেয়েছিলেন, এই জায়গাটাকে কি আমরা বারবার অস্বীকার করে ফেলছি? বিভিন্ন রাজনৈতিক দলে তাদের মতন ভালো মানুষদের যাওয়া এবং তার মধ্যে থেকে সেই জায়গাকে পরিষ্কার করার জায়গাটা কিন্তু বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে প্রতিটি রাজনৈতিক আন্দোলনে। তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, সমস্ত রাজনৈতিক দলে ভালো মানুষ আছেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি বিমুখতার যে জায়গা, সব রাজনৈতিক দল খারাপ, আমি কোনো দলে নেই, আমি কোনো পতাকার তলায় যাব না, এই জায়গাটা কিন্তু আমাদের যে সর্বদলীয় গণতন্ত্র, সেই জায়গায় নতুন রাজনৈতিক দল করে আসুন, কিন্তু আমরা সব সময় ভালোর পক্ষে আছি, হীরক রাজার দেশে বা গোপীগাইন বাঘাবাইনের মতো, কিন্তু তারপর ভালোটা অ্যাবস্ট্রাক্ট হয়ে আছে, বিমূর্ত হয়ে আছে। সত্যিকারের ভালো যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে, এখনো তো রাজনৈতিক দল চলছে। আজকে কাশ্মীরে যে ঘটনা ঘটলো তার বিরুদ্ধে আমি মনে করি কেন্দ্রীয় সরকার সঠিক জবাব যেখানে দেয়ার, যদি অন্য কোনো দেশ করে থাকে তাকে দেবে। সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে অস্বীকার করে, যেমন তৃণমূল কংগ্রেস বারবার গুলিয়ে দিচ্ছে সরকারের থেকে, ঠিক সেই রকম ভাবেই কিন্তু সমাজের বিরাট বুদ্ধিমান অংশ যাদের রাজনৈতিক বক্তব্য থাকার কথা ছিল, সেই বক্তব্য সরাসরি আসুক। আমি অনেকেদের কাছে যাবো, কিন্তু আমার পাল্টা একটাই বক্তব্য, আমি দলীয় রাজনীতি কেন করতে হবে? আমি বলছি এখানেই তো নাগরিক সমাজের গুরুত্ব। আমায় কেন একটা গেরুয়া, একটা সবুজ, একটা লাল অথবা একটা বেগুনি ঝান্ডা ধরতে হবে? এর বাইরেও ওরা তো রাজনৈতিক প্রশ্নও তুলেছে, 100 বার তুলবে, কিন্তু আমার দলের রাজনীতি ওই সংকীর্ণ গণ্ডির মধ্যে ঢুকতে হবে কেন? এইখানেই তো নাগরিক সমাজের স্ট্রেংথ, এবং যেটা এই মুহূর্তে অনেকে বলছেন এই বাংলার নাগরিক সমাজের দুর্বলতা, যে তারা দ্রুত ওই দলের ঝান্ডাতে চলে যান, যেটা মারাত্মক ক্ষতি করেছে এই বাংলার নাগরিক সমাজের। মানবে না? যে কথাটা বলার, স্যারের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি। স্যার শুরুটা যেভাবে করলেন বেনিয়া সহকলা, আমরা এই বেনিয়া সহকলার মধ্যে আটকাতে চাই না। আমরা যে কথাটা বলতে চেয়েছি, হ্যাঁ, আমরা এই লাস্ট কনভেনশনেও খুব অত্যন্ত ক্লিয়ারভাবে রেখেছি, আমাদের প্রশ্ন রাজনৈতিক, লড়াইও রাজনৈতিক।
কোনো জায়গাতে আমি প্রশ্ন করছি একটা মার্ডারের এগেনস্টে, আমি প্রশ্ন করছি সিবিআইয়ের এগেনস্টে, আমি প্রশ্ন করছি সুপ্রিম কোর্টের এগেনস্টে, আমি প্রশ্ন করছি পুরো একটা রাজ্য প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে প্রতিটা প্রশ্ন রাজনৈতিক, এর লড়াইও রাজনৈতিক, এটা সত্য। কিন্তু আমরা যে কথাটা বলেছি যে নাগরিক সমাজের ভূমিকা কেন থাকবে, নাগরিক সমাজ ABCD এই বাইনারিতে কেন থাকবে, নাগরিক সমাজের একটা অভিমুখ থাকবে না কেন, নাগরিক সমাজের একটা মতামত থাকবে না কেন? তাহলে বিকল্প রাজনীতি কোনটা? বিকল্প রাজনীতি আজকে 30 সেকেন্ড বলছি যেটা, সেটা হচ্ছে বিকল্প রাজনীতি এটাই যে রাজনীতি এই প্রশ্নগুলো করতে পারে, যে প্রশ্নগুলো হচ্ছে যে একজন নাগরিক সমাজ, একজন সাধারণ মানুষ, একজন অযোগ্য শিক্ষক, একজন যোগ্য শিক্ষক, একজন সমস্ত জায়গাতে যে প্রশ্নগুলো রাখা উচিত, নাগরিকের মতামত থাকা উচিত। আমি সৌম্যদার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। ওনারা ABCDর মধ্যে যাবেন না, কিন্তু আরো 22টা লেটার আছে, এই লেটারের ভেতরে কিন্তু ওনারা আছেন। দেখুন, এই ভাবের ঘরে চুরি করে কোনো লাভ নেই। যদি আপনার মনে হয় যে অযোগ্য শিক্ষক, অযোগ্য সিবিআই, অযোগ্য সমস্ত কিছুকে মুছে দিতে হবে, তাহলে আপনাকে গণতান্ত্রিক ব্যবস্থার ভোটের প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। ওনারা তার ভেতরে আছেন, সেটা একটা আমি বলি, দেখুন স্যার, আপনাদের সুবিধে আছে, আপনারা যাকে খুশি ব্যাট করে উড়িয়ে দিতে পারেন, এই সুযোগটা আপনারা নিচ্ছেন। আপনারা তো বলছেন না পোস্টমর্টেমের সময় আপনাদের প্রতিনিধি ছিলেন, পোস্টমর্টেমের জায়গায় পরবর্তী বক্তার কাছে শুধুমাত্র মুশকিল হচ্ছে ডক্টর মাহাতোদের মূল বিষয় ফিরব। শুভম, মানে আমরা হয়তো মিস করে গেছি। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, লাল রাজনীতি বলো বা অরাজনৈতিক রাজনীতি বলো, ডাক্তারদের যে রাজনীতি ছিল শুভম হয়তো দেখতে পাইনি, আমরা দেখতে পেয়েছি। দ্বিতীয় কথা, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেমন তখন সাধারণ রোগীরা হয়েছিল, আজকের দিনে তন্ময় যে আন্দোলন করছেন তাতেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ ছাত্ররা। সাধারণ আমি বলছি রাহুল এক সেকেন্ড প্লিজ আমার খুব পরিষ্কার প্রশ্ন থাকবে যে আচ্ছা, যে সবাই কথা বললে কেউ শুনতে পাবো না, সবাই কথা বললে কেউ, আমি সমস্ত দিকের অডিও অফ করতে বললাম। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে রাহুল, আজকে শিক্ষকরা স্কুলে যাচ্ছে না, তাও কারা, যে যারা সম্পূর্ণ অনিশ্চয়তার সুতোয় ঝুলছে, তার জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তারা নষ্ট হচ্ছে। রাহুল উদ্বেগে আমরা শরিক হতে আপত্তি নেই। রাহুলকে আরও জোরের সঙ্গে বলতে হবে যে যারা পয়সার বিনিময়ে ভুয়ো শিক্ষক ঢুকিয়ে একটা নয় একাধিক প্রজন্ম নষ্ট করলো, সেই প্রতিবাদটা রাহুলের গলায় 3 গুণ জোরে বলতে হবে যে এই ভুয়ো শিক্ষকের সম্মানের চেয়ারটা বিক্রি করলো যারা, এবং এর দায় নেয়ার বদলে যারা সম্পূর্ণ দায় অগ্রাহ্য করার চেষ্টা করেছে, জবাব তাদেরও দিতে হবে, স্পষ্ট জবাব দিতে হবে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো শুভময়দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যে তৃণমূলের মধ্যে যে সমালোচনার সুর। আচ্ছা, যারা তৃণমূলে ছিলেন, তৃণমূলের প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী, এখন অবশ্য বিরোধী দলে আছেন কিনা জানি না, তবে দল বদল করেছিলেন, সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি ঠিক এই দুর্নীতি নিয়ে কি বলেছেন আমার মনে হয়েছে, যেহেতু শুভময়দা প্রসঙ্গটা তুললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দেখানো। দেখুন, তৎকালীন এসএসসি চেয়ারম্যান আমাকে প্রশ্ন করেছিলেন যে দল একটি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি চেয়ারম্যান কাজ করবেন কিনা। সিদ্ধান্তটি এইরূপ যে চাকরির মাধ্যমে কিছু অর্থ সংগ্রহ, দেওয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ। আমি তাতে তৎকালীন এসএসসি চেয়ারম্যানের এই কথা শুনে আশ্চর্য হয়ে যাই এবং বলে দিই যে না, এ কাজে আমার মত নেই।
পরে আমাকে সেখান থেকে কৃষিমন্ত্রীতে সরিয়ে দেওয়া হয়। তখনই আমি অনুমান করেছিলাম যে আমি নিয়োগের সঙ্গে একমত হতে পারেনি বলেই সম্ভবত আমাকেও শিক্ষামন্ত্রী থেকে সরে আসতে হলো। সিঙ্গুরের মাস্টারমশাই মারাত্মক কথা বলছেন, কিন্তু আমি বিশ্বনাথদার কাছে আসবো যে একদিকে অক্ষরে অক্ষরে আদালতকে মেনে চলার কথা বলছে এসএসসি, পর্ষদ, রাজ্য সবাই, কিন্তু আদালত তো খুব স্পষ্ট করে সুপ্রিম কোর্টও অযোগ্য বা টেন্টেডদের বরখাস্ত করা এবং বেতন ফেরত নেওয়ার কথা বলেছেন। আপনারা জানেন যে আগামীকাল কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ তার স্পষ্ট রিপোর্ট চেয়েছে। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠবে। আমার প্রশ্ন যে এই অযোগ্যদের ক্ষেত্রে সরকার আইন মানা বা সুপ্রিম কোর্টের রায় মানার কথা বলছে না কেন বিশ্বনাথ দা? সুমন্ত, চাকরি হারাদের প্রশ্নে সরকারের কে মুখ আর কে মুখোশ সেটা বের করা কিন্তু খুব কঠিন। শিক্ষামন্ত্রী যখন বলছেন অযোগ্যদের নিয়ে আমি কিছু বলবো না, বলতে পারবো না, মুখ্যমন্ত্রী তখন আজকেই বলছেন যে সবাই কাজে যোগ দিন। তাহলে সবাই যদি কাজে যোগ দেয়, যোগ্য অযোগ্য সবাই তাহলে কাজে যোগ দিবে। শিক্ষামন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছিলেন যে যোগ্যদের তালিকা প্রকাশ করবেন, ইচ্ছা প্রকাশ অন্তত করেছিলেন। আর মুখ্যমন্ত্রী বলছেন আপনাদেরকে কে যোগ্য অযোগ্য বাঁচতে বলেছে, কে বিভাজন আপনাদেরকে করতে বলেছে, যান আপনারা কাজ করুন, মাইনা নিন। প্রশ্নটা হচ্ছে যে কে মুখোশ কে মুখ আপনার বের করা খুব কঠিন। এবং আজকে ডিআই এর কাছে যদি আপনারা মাইনার জন্য লিস্ট পাঠাতে পারেন যোগ্য বলে, তাহলে সেই লিস্ট কেন আন্দোলনকারীদেরকে, কৃষক বিদ্রোহে যারা আন্দোলনকারী তাদের, শিক্ষক বিদ্রোহে আন্দোলনকারীদের সামনে রাখতে পারছেন না কেন? ডিআই এর কাছে তো আপনারা লিস্ট পাঠাচ্ছেন, তো সেই লিস্টটা আপনারা আন্দোলনকারীদের সামনে রাখুন যে হ্যাঁ এদেরকে আমরা যোগ্য মনে করছি, এরা বেতন পাবে। কিন্তু আপনারা সেটা করছেন না, বরঞ্চ মুখ্যমন্ত্রী বলছেন বেতন পেয়ে যাবেন। তার মানে যোগ্যতার প্রশ্নটা আমার কাছে ইম্পর্টেন্ট নেই, আমার আত্মসম্মানের বিষয়টা ইম্পর্টেন্ট নয়। মুখ্যমন্ত্রীর কাছে আত্মসম্মানটা একেবারেই ইম্পর্টেন্ট নয়, কারণ গত 14 বছরে সংস্কৃতিবান বাঙালিকে উনি অর্থনৈতিক জীবে পরিণত করেছে। সংস্কৃতিবান বাঙালিকে উনি হোমো ইকোনমিকাস অর্থনৈতিক জীবে পরিণত করেছেন। কোথাও টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন তার দল, কোথাও আবার টাকার বিনিময়ে এমএলএ এমপি থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যদের কিনেছেন। টাকা হলো লেনদেন, আবার কোথাও টাকা বা সুযোগ সুবিধে দিয়ে নাগরিক সমাজের মুখগুলোকে বন্ধ করেছেন আপনারা। ফলে বাঙালিকে অর্থনৈতিক জীবে পরিণত করেছেন। সুমনদা, যে কষ্টের মধ্যে আজকে আন্দোলনকারীরা আছে, সেই ন্যূনতম তাদের সুযোগ সুবিধে বা জল মানে টয়লেটের ব্যবস্থা না করে একটা অমানবিক, একটা ইনহিউম্যান, যেটাকে আমি বলছি মানবতা বিরোধী অবস্থান রাজ্য সরকারের, এটাকে আপনি গণতান্ত্রিক সরকার বলবেন? একটা গণ আন্দোলনে মিনিমাম সাহায্য করবে না? এটা কি ধরনের অবস্থান? এবং আমি আপনাকে বলছি যে এই শেষ পর্যন্ত কিন্তু রাস্তায় কিন্তু রাস্তা দেখাবে। গতকাল আপনি মনে থাকতে পারে হঠাৎ করে যখন মানে অনেকে গেল, মানে আন্দোলনকারীরা একটা অংশ যখন এসএসসি চেয়ারম্যান কাছে গেল, শুনে আসলো তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যোগ্য, তারপরে চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত অযোগ্য, এটা শুনে আসলো তারা। কিন্তু যেই না আন্দোলনটা ঝাঁপিয়ে পড়লো, তারা বাধ্য হলো ওই মানে যোগ্য অযোগ্যের ওই পর্যক্রমের উপর ভিত্তি করে শনাক্ত করতে। আমি বলছি আন্দোলনের কয়েক ঘন্টার মধ্যে আপনারা ফলাফল দেখলেন। আগামী দিনেও এই রাজ্য সরকারকে বিশ্বাস করার কোনো জায়গা নেই। এই রাজ্য সরকারকে একমাত্র গণ আন্দোলনের মধ্য দিয়েই বাধ্য করতে পারবেন, যোগ্যদের তালিকা প্রকাশ করে। এবং সুপ্রিম কোর্টের কাছে যদি রিভিউ পিটিশন সামান্যতম সুযোগ আপনারা থাকে, গণ আন্দোলনের মধ্যেই সেটা সম্ভব। এবং আমি দুঃখের সাথে আপনাকে বলি, এত বড় একটা ঘটনা, বিরোধী দল অবস্থান থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বন্ধ একটা ডেকে দিতেন। আমি আজকে পশ্চিমবাংলার যারা বিরোধী দল আছে, আমি কয়েকটা টোকেন কেবলমাত্র মিছিল ছাড়া সারা রাজ্য জুড়ে না বন্ধ দেখেছি, না কোনো সর্বাত্মক আন্দোলন দেখেছি। বিজেপি তো সমাজের একটা অংশকে নিয়ে চলে, ফলে তাদের পক্ষে সার্বিক বন্ধ ডাকা সম্ভব নয়, সার্বিক আন্দোলন করা সম্ভব নয়। কিন্তু যে বামপন্থীরা গণ আন্দোলনের গল্প শোনায়, এত বড় ঘটনার পরেও, এত ছলনার পরেও, মুখ্যমন্ত্রীর এত ছলনার পরেও
তারা কোনো গণ আন্দোলনের মধ্যে নেই, রাস্তার আন্দোলনের মধ্যে নেই, কোনো বন্ধের মধ্যে নেই। এটা আমাদের হতাশ করে। এবং নাগরিক সমাজের কথা আপনি বলছিলেন এইমাত্র, আমার প্রশ্ন হচ্ছে নাগরিক সমাজের অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক সেনরা কোথায়, যারা দিনের পর দিন নানা ইস্যুতে কথা বলতেন, যারা নাগরিক সমাজের মুখ বলে দাবি করেন বা বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করেন, আজকে এই 26,000 মানে কর্ম মানে চাকরি হারা পেছনে তারা নেই কেন? সরকারের ভূমিকা নিয়ে তারা নেই কেন? সত্যতা কোথায় পেলেন জানি না। মুখ্যমন্ত্রী কোথায় বলেছে যে যোগ্য সবাই গিয়ে চাকরি জয়েন করবে? কোথাও বলেনি মুখ্যমন্ত্রী এটা। সবাইকে দেখে আমি রাহুলের সঙ্গে এখানে একমত। বলেছেন যে আপনার কোনো চিন্তা নেই, সবাইকে দেখে নেব। চিন্তা নেই অন্য কথা, সবাইকে দেখে নেব মুখ্যমন্ত্রী বলছে। রাজ্য সরকার রিভিউতে গেছে, এই শাসক জানে আজকের নাগরিক সমাজের দৌড় কতটুকু, সে জানে বলেন সে আজকে কনফিডেন্ট। আজকে যারা নাগরিক সমাজ বলে লড়াই করছে তারা সত্যি জানেন কোন রাজনৈতিক শাসক দলের সুবিধা করে দিচ্ছে কিনা, এটা পরিষ্কার ভাবে দেখতে হবে। ঠিক শুভময় দা এবং আমাদের বিশ্বনাথ দা দুজনে টিভিতে বলবে, অন্যরা নামে না কেন? আমি যদি পাল্টা আপনাকে প্রশ্ন করি, বিশ্বনাথ দা আপনিও তো বুদ্ধিজীবী মানুষ, সময় দা আপনিও তো বুদ্ধিজীবী মানুষ, আপনারা রাস্তায় নামতে আমরা আপনার পেছনে হাঁটবো। আমার প্রথম একটাই কথা, আমার বুঝতেই পারছেন যে আমার হাতে যেগুলো রয়েছে একটা গাছের ডালপালা জড়িয়েছি, তো এটা হয়তো রাত পোহালেই আমাকে ফেলে দিতে হবে। কালকে হয়তো দেখা যাচ্ছে ঝাঁটা দিয়ে এটাকে আমরা হয়তো মাটিতে ধুলোর সাথে মিশিয়ে দেবো। তো আমরা যখন 2019 সালে যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিলাম, তখন যদি একবার বলতেন যে আর 6টা বছর পরে আপনাদের মান সম্মানটা এই ঝাঁটা দিয়ে রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে, এর মতো যন্ত্রণা, এর মতো মানে কষ্ট আমার মনে হয় এটা প্রকাশ করার আর কোনো জায়গা নেই। 2012 পরে যখন 2019-এ জয়েন করলাম, মাঝখানে যে 7টা বছর আমরা চাকরি পাইনি, সেই 7টা বছর কি আমাদেরকে ফিরিয়ে দিতে পারবেন আমাদের জীবনে? আচ্ছা 2019-এর পরে আজকে 2025, এই যে মাঝখানে সেই 7টা বছর আমরা চাকরি করলাম, আজকের হঠাৎ করে যে পরীক্ষায় বসার কথা বলা হচ্ছে, আমি মনে করছি, আমার জাস্ট এটা প্রশ্ন যে আমাদের এই শিক্ষা পর্ষদ বলুন বা শিক্ষামন্ত্রী বলুন বা যাই হোক, যারা উচ্চ পদে বসে রয়েছেন, আজকে তাদেরকে যদি বলা হয় আপনারা এখান থেকে 10 বছর আগে যা পড়ে এসেছেন, আপনাদেরকে আজকে না আবার একটা পরীক্ষা দিতে হবে, তবে কি আজকের আপনার ওই পদটা বর্তায় থাকবে। আমি সবাইকে থামালাম, তার কারণ আজকে আমাদের দেশের অন্তত 28 জন সহনাগরিক মারা গেছেন, খুন হয়েছেন জঙ্গি হানায়। আমার মনে হয় আমাদের দায়িত্ব এখন সেই বিষয়ে কথা বলার। আমি প্রথম প্রতিবেদন যে সংবাদ সংস্থা পিটিআই বলছে যে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 2 জন বিদেশি পর্যটক। পরের প্রতিবেদন। एक इंसान है, उसने उसको गोली मार दी। রক্তে লাল হলো ভূস্বর্গ। এবার জঙ্গিদের নিশানায় পর্যটকরা। ফের কাশ্মীর ঘিরে উদ্বেগ, আতঙ্ক, ভয়, চিন্তা। মাস তিনেক বাদে জুলাইয়ের 3 তারিখ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। তার আগেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে পেহেলগাঁওতে পর্যটকদের নিশানা করল জঙ্গিরা। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মাটিতে পড়ে থাকা পর্যটকের দেহের এই ছবি শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেবে। যখন পর্যটকরা সেখানে ভিড় জমিয়েছিলেন, ঠিক সেই সময় কিন্তু তাদের উপরে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এবং ইতিমধ্যে এই যে রাস্তা, অর্থাৎ এই পেহেলগামের অন্যতম রাস্তা বা সুপার মার্কেট এরিয়া, সেখান থেকেই কিন্তু 20 মিটার দূরে সামনে যে পাহাড়ের অঞ্চল দেখা যাচ্ছে, বাইসারান যাচ্ছে, ঠিক এখান থেকেই পর্যটকরা ঘোড়া ভাড়া করে এখান থেকে তারা সেই বাইসারান যায়, যেখানে লোকাল লোকরা তাকে কিন্তু বলে যে মিনি সুইজারল্যান্ড। ফলত এই যে বাইসারান, সেটা কিন্তু পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ কেন্দ্র ছিল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 2 জন ভিনদেশী নাগরিকও রয়েছেন। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন অন্তত 20 জন। পেহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে কলকাতার এক বাসিন্দারও। নিহতের নাম বিতান অধিকারী, বাড়ি নেতাজি নগর থানা এলাকার বৈষ্ণব ঘাটা লেনে। স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীর বেড়াতে গেছিলেন তিনি।
কাঁধে গুলি লাগে বিতান অধিকারীর। পরে অবস্থার অবনতি হলে মৃত্যু হয় তার। এখানেও আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি আর যাইনি, আমি ইচ্ছা করে যাইনি। ওই যে তোরা যা, তোরা স্বামী স্ত্রী যাবি, তোরা আনন্দ কর, কিন্তু ঘোড়ায় চড়িস না, আমি এটা বারবার বলেছি। সেই ঘোড়ায় চড়েছে, ঘোড়ায় চড়ে উপরে উঠেছে, এই অবস্থা আজকে। ওরা গিয়েছিল 16 তারিখ, সেরা কথা 24 তারিখে রাত্রিবেলা। আজকে হ্যাঁ, আজকে অনেকবার কথা হয়েছে। ভদ্রলোক থাকতেন না এখানে, আমেরিকায় থাকতেন, এসছেন আজকে গিয়ে ঘুরতে গিয়ে এরকম উগ্রপন্থার শিকার হলেন। এটা অত্যন্ত দুঃখের। আমরা সবাই পরিবারের পাশে আছি। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ পেহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বৈসারন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। রিসর্টে ঢুকেও গুলি চালায় তারা। এভাবেই লনে পড়ে থাকতে দেখা যায় পর্যটকের রক্তাক্ত দেহ। ये जो आप देख रहे हैं ये दरियाए लिदर है, जो एक खूबसूरत दरियाए लिदर माना जाता है। और इस दरियाए लिदर में जब ये अटैक हुआ, इस दरियाए लिदर के किनारे जो है यहाँ पे सयाह लोग होते थे, और अभी आप देख रहे हैं कि ये सुनसान नजर आ रहा है, क्योंकि जितने भी सयाह लोग इस पहलगाम में थे वो इस वक्त जो है सेफर प्लेसेस की तरफ जा रहे हैं। ये एक्सक्लूसिव तस्वीरें जो है फिलहाल आरआर को भी जो है यहाँ पे तैनात कर दिया गया है। जो आरआर जो आर्मी है, इंडियन आर्मी, उनको भी जो है यहाँ पे बुलाया गया। জখম পর্যটকদের মধ্যে অধিকাংশ গুজরাটের বাসিন্দা। তাছাড়া মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ুর পর্যটকরাও রয়েছেন। जिस जगह पे खड़े हैं यहाँ पे मेरे पीछे आप पहलगाम डेवलपमेंट अथॉरिटी का वो बोर्ड दिखा रहे हैं कि बैसरन की घाटी जो यहाँ से 5 किलोमीटर दूर है, और इसी रास्ते पे आगे चलकर 16 किलोमीटर दूर चंदनवाड़ी है। और यहाँ पे मैं आपको दिखा दूं कि ये पूरा इलाका एकदम से सुनसान हो गया है, और लगातार जो है एम्बुलेंसेज का आने का सिलसिला यहाँ पे जारी है। मैंने सुना कि वहाँ फायरिंग हुई है, ये पता नहीं किसने की है। रोज लगभग लाखों मतलब से हजारों में जाते हैं ऊपर, हर दिन जाते हैं, मतलब और भी जगहों में जाते, कभी ऐसी हालत मतलब नहीं जो आज हुई है। ये जो घटना घटी है, कितना असर पड़ेगा टूरिज्म पर? ये हमको बहुत असर पड़ गया, बहुत। पहलगाम, खासकर पहलगाम, पूरा कश्मीर को। হামলার দায় স্বীকার করেছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করে তৈবার সহযোগী সংগঠন টিআরএফ। অভিযোগ, পর্যটকদের নাম এবং ধর্মীয় পরিচয় জানতে চাওয়ার পর তাদের নিশানা করা হয়। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। आप टेंशन मत लो, अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में, मेरे बेटे को बचा लो। हम बचा देगा, कोई बात नहीं। দোকানপাট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। সরাসরি যে ছবি দেখানোর চেষ্টা হচ্ছে যে সমস্ত দোকানপাট ইতিমধ্যে বন্ধ। আর গতকালকেও যেখানে দোকানপাট খোলা ছিল, আজ কিন্তু পরপর সেই সমস্ত দোকানপাট পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, বৈসারন এলাকাতে যে সমস্ত হোটেল ছিল, সেই সমস্ত হোটেলেও কিন্তু পুরোপুরি যত পর্যটক ছিল সব পর্যটককে আজকেই নিচে নামার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গিদের গুলিবৃষ্টিতে মৃত্যু হয়েছে হায়দ্রাবাদের এক আইবি অফিসারের। সূত্রের খবর, নাম জানতে চাওয়ার পর পরিবারের সামনেই তাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। হামলার পরে অভিযানে নেমেছে সেনাবাহিনী। আকাশপথেও শুরু হয়েছে নজরদারি। এবিপি আনন্দ। দেখুন, আমি আবার বলছি যে আমার সহকর্মী সুকান্ত ওখানে পৌঁছে গেছে, কিন্তু এই জিনিস যা ফুটেজ আমাদের কাছে আসছে তার অন্তত 50% আপনাদের সামনে রাখতে পাচ্ছি না। তার কারণ এইভাবে শুধু যে নিরীহ পর্যটকদের ওপর হামলা হয়েছে তা নয়, ধর্মীয় পরিচয় দেখে নিশ্চিত হয়ে তারপর খুন করা হয়েছে, আইডেন্টিটি কার্ড দেখা হয়েছে, কাউকে বিবস্ত্র করা হয়েছে। সেই ফুটেজ আপনাদের সামনে রাখতে পাচ্ছি না। কিছু ভিডিও যেখানে এই ঘটনা ঘটার পর মুহূর্তে পর্যটকরা কতটা আতঙ্কিত খুব স্বাভাবিকভাবেই রাখবো, অনেকটা এডিট করে দেখুন। मेरे बेटे को बचा लो। हम बचा देगा, कोई बात नहीं। भैया ভূস্বর্গ আবার ভয়ঙ্কর। বেড়াতে গিয়ে বিভীষিকার মুখোমুখি পর্যটকরা। জঙ্গিদের নির্বিচারে গুলিতে মৃত্যু হলো বেড়াতে যাওয়া নিরীহ মানুষের, যার মধ্যে একজন বাঙালি পর্যটকও আছেন। নিহতের নাম বিতান অধিকারী। এই হোটেলের লনেই বসেছিলাম, তখন ফায়ারিং এর খুব শব্দ হয়, প্রচুর গাড়ি বেরিয়ে যায়। এখন তো রাস্তা পুরোপুরি শুনশান। এই আমরা পেহেলগাঁওতেই রয়েছি, আমাদের এখান থেকে আওয়াজ পেয়েছিলাম গুলির, তারপরে বুঝতে পারিনি কি হয়েছে, পরে শুনলাম যে এরকম বৈসারনে এরকম ঘটনা ঘটেছে। তো এখন পেহেলগাঁও পুরো শুনশান, আমরা মেন মার্কেটের কাছেই রয়েছে। দক্ষিণ কাশ্মীরের ছবির মতো সুন্দর জায়গা পেহেলগাঁও। কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে এই জায়গা মাস্ট ভিজিট। মঙ্গলবার সেখানেই এলোপাথাড়ি গুলি চালিয়ে পর্যটকদের খুন করল জঙ্গিরা। जम्मू कश्मीर में करोड़ों की संख्या में इस समय टूरिस्ट आ रहे हैं, क्या वो जम्मू हो क्या वो श्रीनगर हो, और श्रीनगर की सबसे फेवरेट टूरिस्ट डेस्टिनेशन जो है वो पहलगाम है। और पहलगाम को टारगेट करना कहीं ना कहीं आतंकियों की बौखलाहट है। পর্যটকদের উপর এই জঙ্গি হামলার ঠিক পর মুহূর্তের একটি ভয়াবহ ভিডিও সামনে এসেছে।
যেখানে আতঙ্কিত পর্যটকদের প্রাণভয় ছুটোছুটি করতে দেখা যাচ্ছে। এক পর্যটককে বলতে শোনা যাচ্ছে তাঁরা ভেলপুরি খাচ্ছিলেন, তখনই সেখানে গুলি বৃষ্টি শুরু করে জঙ্গিরা। क्या बोलते भेलपुरी खा रहे थे, मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। आप टेंशन मत लो, अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। হামলার ঠিক পরেই সামনে আসা এই হাড় হিম করা ভিডিওতে এক মহিলাকে তার স্বামীর জন্য চিৎকার করে সাহায্য চাইতে শোনা যাচ্ছে। मेरे पति को बचा लो। हम बचा देगा, कोई बात नहीं भैया, ठीक है हम बचा देंगे ना, आप टेंशन मत लो, मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड? क्या हुआ इसको, क्या हुआ? Please ask for help. We don't need. Okay, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just ask for help. Okay, you firstly you give the hands water, drop of water. Take a drop of water, sir, please. পেহেলগাঁওয়ে এক ঝাঁক বাঙালি পর্যটক রয়েছেন। জঙ্গি হামলার পর রীতিমতো উদ্বিগ্ন তারা। এই ঘটনার সঙ্গে আমরা তো আগে পরিচিত ছিলাম না, দীর্ঘদিন ধরে পেহেলগাঁও শান্তিপূর্ণ জায়গা বলেই ধরতাম। যখন 80 দশকে যে ঘটনাগুলো ঘটতো সারা কাশ্মীর জুড়ে, সেই দিক থেকেও পেহেলগাঁও খুব শান্তিপূর্ণ ছিল। কিন্তু আজকে হঠাৎ করে এত একটা বৃহত্তর যে ঘটনা ঘটে গেল, সেটা তো আগামী দিনে বাঙালিদের একটা ভাবাবে, এবং শুধু বাঙালি বলে না, টোটাল ইন্ডিয়ান ট্যুরিস্টদের ক্ষেত্রেই একটা আগামী দিনে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। কাশ্মীরের পরিস্থিতি আপাতত শুনশান, পুরোপুরি পর্যটকদের পুরোপুরি ছেড়ে দিতে বলা হচ্ছে সমস্ত হোটেল। কালকের মধ্যে সমস্ত পর্যটকদের কাশ্মীর ছেড়ে মানে পেহেলগাঁও ছেড়ে বেরিয়ে যেতে বলা হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি বেশ উদ্বিগ্ন, সবার মধ্যেই একটা চাপা টেনশন কাজ করছে সকলের মধ্যেই। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ঠিক 6 কিলোমিটার দূরে বাইসারের, এবং সেখানেই এই গুলির ঘটনা ঘটেছে। ঠিক সেই জায়গা থেকে তারা পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাউকে কিন্তু সেই 6 কিলোমিটার দূরে পেহেলগামেও তারা রাখতে চাইছেন না। এবং আগামীকাল সকালের মধ্যে যে সমস্ত পর্যটক এই গোটা পেহেলগাম চত্বর জুড়ে রয়েছে তাদেরকে অবিলম্বে ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পেহেলগামে বেতাব ভ্যালি, আরু ভ্যালি কিংবা বাইসারের যে সমস্ত পয়েন্ট একেবারে জনপ্রিয় পর্যটকদের জন্য, সেই সমস্ত জায়গা কিন্তু অনির্দিষ্টকালের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফ। এর আগে 2017 সালের জুলাই মাসে অনন্তনাগের কাছে অমরনাথগামী পর্যটক বোঝাই বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। জঙ্গি হামলায় 8 জনের মৃত্যু হয়। 2024 সালের মে মাসে পেহেলগামেরই রিসর্টে 2 পর্যটককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জুনে পুণ্যার্থী বোঝাই একটি বাস লক্ষ্য করে গুলি চলে, সেই হামলায় 9 জনের মৃত্যু হয়। এবার কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ গেল পর্যটকের। এই ঘটনার তীব্র নিন্দা করে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যারা এই হামলা চালিয়েছে তারা পশু, অমানবিক, নিন্দার কোনো ভাষাই যথেষ্ট নয়। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও পোস্টে লিখেছেন, এই কাপুরুষোচিত হামলা নিন্দা করছি। ঐতিহাসিকভাবে কাশ্মীর বরাবর পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এসেছে। সেখানে এই ঘটনা অত্যন্ত উদ্বেগের। নিরাপত্তার খামতি নিয়ে তদন্ত হওয়া উচিত। এবিপি আনন্দ। আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, প্রথমে যেটা জানতে চাইব, লস্করে তৈবা লোকাল আউটফিট, পাকিস্তানি জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, আমি বলছি যে এদের ব্যাকগ্রাউন্ড কি, এবং ঠিক এর আগেও যখন কাশ্মীর বারবার রক্তাক্ত হয়েছে, বারবার কাশ্মীরি উপত্যকায় গুলির আওয়াজ পাওয়া গেছে, তখনও কিন্তু আপনার মনে থাকবে যে পর্যটকদের ওপর কার্যত জঙ্গি হানা হতো না। এবং শুধু তাই নয়, যখন কোনো গাড়ির ওপরও অ্যাটাক হতো, সেই গাড়ির চালককে হয়তো স্থানীয় যে চালক তাকে বের করে মারধর হতো, কিন্তু পর্যটকদের গায়ে আঁচড় দেওয়া হতো না। এই সম্পূর্ণ নজিরবিহীনভাবে বলা হচ্ছে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে পর্যটক, এবং তাদের মধ্যে অন্তত 2 জন বিদেশি পর্যটক আছেন, এবং তাদের ধর্ম নিশ্চিত করে তাদের খুন করা হলো। কি ব্যাখ্যা আপনার? হ্যাঁ, প্রথম আপনার প্রশ্নের উত্তর যেটা, যে লস্করে তৈবার যেটা ফ্রন্ট অর্গানাইজেশন, দ্য রেজিস্ট্যান্ট ফোর্স, এবার এদের ব্যাপারটা হচ্ছে যারা ব্যান্ড অর্গানাইজেশন হয়ে যায় তাদের একটা লোকাল ফ্লেভার দেওয়ার জন্য একটা ওদেরই পয়সায়, ওদেরই অঙ্গুলি হেলনে তাদের একটা লোকাল নাম দেওয়া হয়। একই জিনিস কিন্তু অন্য একটা রূপে। এবার আসি আপনার একদম যথার্থ, সাধারণত ট্যুরিস্টদের অ্যাটাক করা হতো না। এবার ট্যুরিস্টদের কেন বাছা হয়েছে তার একটা কারণ আছে। দেখুন, গত 35 বছর ধরে প্রায় কাশ্মীরে কোনো রকম ট্যুরিজম ছিল না। তার আগে কিন্তু কাশ্মীরে খালি ট্যুরিস্টই থাকতো, এবং আমরা যেতাম অনেক আগে, তখন দেখতাম সিনেমা তৈরি হচ্ছে, এবং আপনারাও গেছেন, তখন ট্যুরিস্টই ঘুরতো সব জায়গায়। এবার গত 4-5 বছরে আবার সেই দিনগুলো ফেরত এসেছিল, যেখানে শিকারা আলারা, ঘোড়া আলারা, তাম্বু আলারা, ট্রেকার্স এবং নানান রকম ব্যবসা করে মানুষ খাচ্ছিল, এবং কাশ্মীর একটা নতুন জায়গায় জম্মু কাশ্মীর ফেরত আসছিল। সেইখানে কাদের গায়ে এটা লাগছে? এটা লাগছে আমাদের শত্রু দেশ পাকিস্তানের গায়ে, কারণ তারা এইটা চায় না, কারণ তারা চায় কাশ্মীরি ইস্যুটাকে জিয়ে রাখতে। এবং আপনি যদি আজকের এই অ্যাটাকটা দেখেন, এটা যেভাবে পরিচালনা করা হয়েছে,
প্রত্যেকটা আমার মতো লোক যারা এগুলো নিয়ে ডিল করে, এটা একটা রাষ্ট্রশক্তির দ্বারা পরিচালনা করা হয়েছে। প্রথম দিন এমন দিনে ঠিক করা হয়েছে যেদিন আমেরিকার উপরাষ্ট্রপতি ভারতবর্ষে রয়েছেন, এমন জায়গায় ঠিক করা হয়েছে যেখানটাতে কোনো ডাইরেক্ট রোড অ্যাক্সেস নেই, অনেকটা পথ ঘোড়ায় করে যেতে হয়, এবং তার পাশেই একটা বড় মাউন্টেন রেঞ্জ আছে, যেই রেঞ্জ দিয়ে যদি ব্যবহার করে টেরিস্টরা বেরিয়ে চলে যায় তারা কিস্তোয়াড় ডিস্ট্রিক্টে পৌঁছে যাবে, এবং এমন টার্গেট নেওয়া হয়েছে যারা প্রতিহত করতে পারবে না। এবং এখানে আরও কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে যে আমরা যেমন যারা কেন্দ্রীয় সরকারের পক্ষে কথা বলবেন তারা বলবেন রাজ্য সরকারের দোষ, যারা রাজ্য সরকারের পক্ষে কথা বলবেন বা বিরোধী পক্ষে বলবেন তারা বলবেন কেন্দ্রীয় সরকারের দোষ, কিন্তু আসলে পাকিস্তানিরা বলবে ভারত সরকারের দোষ, এবং সেখানে তারা সাকসেসফুল হয়ে গেছে। এবং এতে একটা ইকোনমির ওপরে বিশাল প্রভাব পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এবং অনেকটা আমরা পিছিয়ে গেলাম, বেশ কিছুটা এগিয়ে এসে পিছিয়ে গেলাম। এবার এখানে আমার একটা প্রশ্ন থাকবে যে এই তো শুধুমাত্র একটা জায়গায় গ্রেনেড ব্লাস্ট করা হলো বা ব্রাশ ফায়ারিং করা হলো তা নয়, একেবারে ধর্ম নিশ্চিত করে তারপরে খুন করা হয়েছে। তো সিকিউরিটি ফোর্সেস তাদের তো রিচ করার কথা, এ তো 1-2 মিনিটের ব্যাপার নয়, এটা তো দীর্ঘক্ষণ ধরে এই হত্যালীলা চালানো হয়েছে। একদম, আমি আপনার দুটো প্রশ্নেরই উত্তর দিচ্ছি। প্রথম যেটা বললেন আমি ওটা বলতে চাইনি, কারণ আমার কাছে আরও কিছু তথ্য আছে যে কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, বাট সেটা যদি আমি বলি তাহলে রে করে কিছু মানুষ যারা প্রচণ্ড ধর্ম নিরপেক্ষ বলে তথাকথিত, তারা বলবে যে ধর্মের কোনো ধর্ম হয় না, টেররিস্টের কোনো ধর্ম হয় না, তাই জন্য আমি বলতে চাইছি না ওগুলো, যে এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়ে যাবে। আমরাও দেখবেন যে ছবিগুলো সম্পূর্ণভাবে এডিট করে দিয়েছে। ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং সিকিউরিটি ফেলিয়ার, এবং একদম, এবং আমি মনে করি এটা ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং সিকিউরিটি ফেলিয়ার। কেন আমি বলছি, আপনি যে কোনো জায়গায় যে কোনো টুরিস্ট প্লেসে যান 2-4টে পুলিশ পাওয়া যায়, আর কাশ্মীরে এরকম একটা ইম্পর্টেন্ট দেখুন সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁও আর শ্রীনগর এগুলো, আর অনন্তনাগ এগুলো হচ্ছে মানে মানা হওয়া টুরিস্ট প্লেস আর কি, এবং সেইখানে কোনো রকম আমি দেখতে পেলাম না কোনো রিয়াকশন। আমি হতবাক হয়ে যাচ্ছি যে এরকমভাবে নির্বিবেশে তারা এলো কিভাবে। এত লক্ষ কোটি টাকা আমরা খরচা করছি দেশে সিকিউরিটির জন্য, সেখানে ডেফিনেটলি আরেকটা কথা, কোথাও একটা না মনে হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বিশ্বাস করে ফেলছেন স্টেট গভর্নমেন্টের ওপরেও একটু বেশি, কারণ কাশ্মীর কিন্তু সেই জিনিস যেখানে বিশ্বাস করতে পারবেন না, আপনি পিছনে ফিরলেই আপনাকে ছুরি মেরে দেবে, এবং তারা কোন দিকে 3-4টে পরিবার কাশ্মীরকে কন্ট্রোল করে, এবং তাদের এই জিনিসগুলো ভালো লাগছে না যে তাদের হাত থেকে ক্ষমতা চলে গেছে, তারা যে কখন কি পাশা খেলবে কেউ জানে না। এবং সেখানে আমার মনে হচ্ছে যে আরও অনেক শক্ত পদক্ষেপ দরকার, এবং এই মুহূর্তে না হলেও পাকিস্তানকেও আবার শিক্ষা দেওয়ার একটা সময় এসছে। এখন উচিত না, কারণ এখন করলে তো তারা একদম তৈরি হয়ে আছে যে ভারতের অ্যাটাক আসবে, তারা একদম আমার মনে হয় তারা ফাইটার এয়ারক্রাফট নিয়ে রেডি হয়ে বসে আছে। বাট কিছুদিন পরে আমার মনে হয় সময় সুযোগ বুঝে প্রতিঘাত করা উচিত। ধন্যবাদ দেবাশিস দা। আমি বলছি যে জম্মু কাশ্মীর পুলিশ ব্যর্থ হয়েছে এটা মানতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কাশ্মীরে তো সিআরপিএফ আছে, আর্মি আছে, সব থেকে বড় কথা রেকি করা হয়েছে, এবং এর আগে নাকি ইন্টেলিজেন্স ইনপুটও ছিল, যদিও বড় ঘটনার পরে সবসময় তাই শোনা যায়, কিন্তু মানে আমি বলছি তো সার্বিক ব্যর্থ। আমি আরেকটু অন্য ডাইমেনশনে আপনাকে বলি যে রাজ্য পুনর্গঠনের পরে জম্মু কাশ্মীরের ডোমিসাইল বা অভিবাসন নীতিটা পরিবর্তন হয়েছে, এবং অভিবাসন নীতিটা পরিবর্তনের ফলে একটা হলো যে যারা বেরিয়ে গেছিল এক সময় মানে কাশ্মীরি পণ্ডিতরা, তারা কিছুটা ফিরে আসছে, আর আরেকদিকে যেহেতু জমি এখন কাশ্মীরে কেনা যায়, ফলে বহু সংখ্যক হিন্দু পরিবার ওখানে কিন্তু সেটেল হয়েছে, প্রায় 80,000-এর মতন হিন্দু পরিবার সেখানে সেটেল হয়েছে। এই যে মিলিটেন্টরা বেছে বেছে, এর আগে কখনোই হয়নি যে শুধুমাত্র হিন্দুদেরকে আলাদা আলাদা করে, একমাত্র মানে কাশ্মীরে পণ্ডিতদের ঘটনা ছাড়া, এবার যে আলাদা করে হিন্দুদেরকে উপর যে আক্রমণটা আসলো, তার মানে এই মিলিটেন্টরা সচেতনভাবে এটা কৌশলগত অবস্থান নিল, যাতে করে লোকাল লেভেলে যে এই ডোমিসাইল নীতি নিয়ে একটা ক্ষোভ আছে, এবং বাইরের থেকে লোকরা কেন জমি নেবে এর সাথে রিলেট করবার একটা চেষ্টা কিন্তু করা হয়েছে। বেশ, আমি একটা কথা বলে নিই, প্রথম কথা একই জিনিস আমরা দেখেছি পুলওয়ামার সময়, যেখানে ইন্টেলিজেন্স ফেল করেছিল, 2019 এর ওই মারাত্মক 300 কোটি টাকা ঘুষের কথা মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, একই জিনিস দেখলাম এই কাশ্মীরে অনন্তনাগা 2017 একই জিনিস হয়েছে। সুতরাং এই অপদার্থতা যারা বাংলা নিয়ে কথা বলে তাদের বলা উচিত যে কোথায় কোনো সংঘর্ষিত হিন্দু নেতা শুভেন্দু অধিকারী, কোথায় সুকান্ত বাবুরা, কোথায় তারা বড় বড় কথা
বলছি যে কাশ্মীর স্বাভাবিক করার কৃতিত্ব কেন্দ্রের হলে এই ব্যর্থতাও কেন্দ্রকেই নিতে হবে। হ্যাঁ, আমি আপনাকে প্রথম কথা বলি যে রোজগার বাড়লে, যেটা ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন, রোজগার বাড়লে লোকে সন্ত্রাসবাদ থেকে মুখ ঘোরাবে, স্বাভাবিক জীবনে ফিরে আসবে, যেটা সন্ত্রাসবাদীরা কখনোই পছন্দ করবেন না। আজকের ঘটনায় কেন্দ্রীয় সরকারের কোথাও না কোথাও লুফলস আছে, কথা মানতেও আমার কোনো বাধা নেই, কিন্তু এটাও মানতে হবে যে ওখানে রাজ্যের একটা সরকার আছে, তারও ইনপুট বলে কিছু থাকা উচিত। এবার আমি একটা কথা বলি, আমার বক্তব্য হচ্ছে আমি বিশ্বাস করি আমার সরকারে, আমি বিশ্বাস করি আমার দলে যে এই রক্তের দাম চোকাতে হবে যারা করেছে এবং তার পরিবারগুলো মানুষ হারালো সেটা কোথাও যায় না। আমি আবার বলছি, আমার বিএসএফ, সিআরপিএফ বা জম্মু কাশ্মীর পুলিশ এ সবার ক্ষেত্রে দায় নিতে হবে খুব দ্রুত। আমি বলবো যে সন্ত্রাসবাদের মোকাবিলা কড়াভাবে করতে হবে এবং এক্ষেত্রে রাজনৈতিক তরজা করা যাবে না। লস্কর-ই তৈবা দায়িত্ব নিয়েছে। আমি সুমন্দা একটা কথা বলবো, 2014 সালের নির্বাচনের আগে, আমি কাগজের নাম বলছি না, একটা পত্রিকায় ফ্রন্ট পেজ নিউজ হয়েছিল, লস্কর-ই তৈবার একজন কমান্ডারকে জিজ্ঞেস করছে সেই পত্রিকার সাংবাদিক যে তোমরা কালকে কে সরকারে আসে তোমরা চাও, তো সে অদ্ভুত বই বলছে বিজেপি সরকারে আসে আমরা চাই। বলে কেন, এই আবার কি কথা? বলছে আমরা চাই এই তার কারণ বিজেপি যদি সরকারে আসে তাহলে যে দমন পীড়ন হবে সংখ্যালঘুদের ওপর, আমাদের জিহাদি তৈরি করতে সুবিধা হবে। আমি বলছি যে ঘটনাটা ঘটিয়েছে এটা কোন কথা হলো, আজকে 30টা লোক জঙ্গি মারলো আর তুমি আমি একটা কথা বলি, এখান থেকে প্যালেস্টাইনের দূরত্ব কত? প্যালেস্টাইনে যখন খুন হয় তো সমান নিন্দনীয়, কিন্তু যখন নিজের দেশে আমার রক্ত নিজের রক্ত ঝরে তখন এরা আমাদের একটা একদম সিরিয়াস জায়গা এটা হচ্ছে যতদূর বোঝা যাচ্ছে লস্কর-ই তৈবা দায়িত্ব নিচ্ছে এবং সন্ত্রাসবাদী একটা আক্রমণ হচ্ছে। অমিত শাহ মহাশয় গেছেন সেখানে ইমিডিয়েটলি। ভারতবর্ষ একটা শক্তিশালী দেশ এবং ভারত বৈদেশিক নীতিতে কিন্তু খুব একটা মাথা নিচু করে না। আমরা স্থির বিশ্বাস করি যে এর প্রত্যাঘাত হবে এবং এর প্রত্যাঘাত হওয়া প্রয়োজন, কারণ না হলে যে শক্তি এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, সে মৌলবাদী হোক, সে সন্ত্রাসবাদী হোক, সে বৈদেশিক শক্তি হোক, আমাদের দেশের সরকারের ক্ষমতা আছে এবং একটা রাষ্ট্রবাদী সরকার, সেই সরকার নিশ্চয়ই একেবারে এমন কতগুলো স্টেপ নেবে এবং তার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে এবং তার সঙ্গে আয়নার সামনেও দাঁড়াতে হবে। আমি বলছি ঘটনা ঘটে যাওয়ার পরে পদক্ষেপ নয়, একেবারে স্পষ্ট যাদের দায় তাদের আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্লেষণ প্রয়োজন। এতগুলো সহনাগরিকের, দুজন বিদেশি নাগরিকের প্রাণ চলে গেল, তার দায় নেবে কে? আবার বলছি 2019-এর পুলওয়ামা কাণ্ডের পর এইরকম ভয়াবহ জঙ্গি হানা, এরকম জঘন্যতম হত্যালীলা ভারতবর্ষ বা পৃথিবী আর দেখেনি। সেখানে আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায় পৌঁছে গেছেন। পেহেলগামের একটার পর একটা ছবি সুকান্ত তুলে ধরছেন। আবার বলছি যে পাঠাতে অত্যন্ত অসুবিধে হচ্ছে, 1.5 মিনিটের একটা অংশ পাঠাতে 3 ঘন্টা বা 4.5 ঘন্টা অবধি লাগছে। তার কারণ হচ্ছে গোটা জম্মু কাশ্মীরের ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে যাতে কোনোভাবে কোনো ধরনের হিংসা আর না ছড়ায়। সুকান্ত কি পাঠিয়েছে দেখাবো এবার। যখন পর্যটকরা সেখানে ভিড় জমিয়েছিলেন ঠিক সেই সময় কিন্তু তাদের উপরে এই গুলি চালানোর ঘটনা ঘটে এবং ইতিমধ্যে এই যে রাস্তা, অর্থাৎ এই পেহেলগামের অন্যতম রাস্তা বা সুপার মার্কেট এরিয়া, সেখান থেকেই কিন্তু 20 মিটার দূরে সামনে যে পাহাড়ের অঞ্চল দেখা যাচ্ছে বাইসারান যাচ্ছে, ঠিক এখান থেকেই পর্যটকরা ঘোড়া ভাড়া করে এখান থেকে তারা সেই বাইসারান যায়, যেখানে লোকাল লোকরা তাকে কিন্তু বলে যে মিনি সুইজারল্যান্ড। ফলত এই যে বাইসারান সেটা কিন্তু পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ কেন্দ্র ছিল। এর মধ্যে আর কিছুদিন পরেই অমরনাথ যাত্রা শুরু হবে, তার ঠিক আগে এই গুলি চালানোর ঘটনাতে কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে। দোকানপাট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। সরাসরি যে ছবি দেখানোর চেষ্টা হচ্ছে যে সমস্ত দোকানপাট ইতিমধ্যে বন্ধ। গতকালকেও যেখানে দোকানপাট খোলা ছিল আজ কিন্তু পরপর সেই সমস্ত দোকানপাট পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, বাইসারান এলাকাতে যে সমস্ত হোটেল ছিল সেই সমস্ত হোটেলেও কিন্তু পুরোপুরি যত পর্যটক ছিল সব পর্যটককে আজকেই নিচে নামার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত পেহেলগামের যে চত্বরে আমি রয়েছি সেখানে হোটেলে এখনও পর্যন্ত পর্যটকরা রয়েছে, কিন্তু পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত সেই অবস্থা কিন্তু এখনো থাকবে। কিন্তু বাইসারান এলাকার অন্যান্য যে হোটেল রয়েছে সেই সমস্ত হোটেল কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানকার পর্যটকদের নিচে বা শ্রীনগরের দিকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। যে ছবি সরাসরি দেখাচ্ছে যে রাস্তা, পেহেলগামের যে রাস্তা গতকালকেও একেবারে জনবহুল ছিল, আজকে কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে পুরোপুরি কিন্তু সেই রাস্তা একেবারে শুনশান অবস্থাতে রয়েছে। আর্মিদের টহল হচ্ছে, মাঝে মধ্যে চপার ইন্ডিয়ান আর্মির আকাশে ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে পেহেলগামের বাইসারান এলাকা।
পেহেলগামের রাস্তাঘাট সম্পূর্ণ কিন্তু এই মুহূর্তে শুনশান। একের পর এক দোকান সমস্ত বন্ধ, যেটা পিছনে দেখা যাচ্ছে যে গতকালকে পর্যন্ত এখানে পর্যটকদের যে ভিড় ছিল, গতকালকে পর্যন্ত পর্যটকদের এখানে আসার যে রাশ ছিল, সেটা কিন্তু এই ঘটনার জেরে আজকে অনেকটাই কমে গিয়েছে। যে সমস্ত গাড়ি একেবারে শ্রীনগর থেকে পেহেলগাম ঢোকার যে চেক পয়েন্ট, সেখান থেকেই সমস্ত পর্যটকদের গাড়িকে আজকে একেবারে ইউটার্ন করিয়ে তাদেরকে শ্রীনগরে পাঠিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে। এবং যারা এই বাইসারান এলাকার আশপাশে যে সমস্ত হোটেল, তাদেরকেও কিন্তু পর্যটক শূন্য করতে বলা হয়েছে। এবং তার এফেক্ট এসে পড়েছে কিন্তু পেহেলগাম যে মেন সিটি, সেখানেও একের পর এক দোকান বন্ধ। আমি আরও একবার ছবিটা দেখাবো, সমস্ত দোকান কিন্তু বন্ধ অবস্থাতে রয়েছে। এবং অন্যান্য দিকে এখানে যারা বাসিন্দারা রয়েছেন, তারাও কিন্তু কার্যত নিজেদেরকে ঘরবন্দি করে ফেলেছেন। এবং এক কথায় এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের বক্তব্য যে এই ঘটনার জেরে তাদের কিন্তু ব্যবসায় যথেষ্ট পরিমাণে ক্ষতি হবে, কারণ পর্যটক ভরা ছিল এই মরশুম। আগামী দিনে এখানে কিন্তু যেখানে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ছিল, এই ঘটনার জেরে সেই ব্যবসাতে কিন্তু একটা বড় সড়ো ক্ষতি হবে। যাদের ইতিমধ্যে বুকিং ছিল এই পেহেলগামের বিভিন্ন জায়গাতে, তাদের বুকিংও কিন্তু একে একে ক্যান্সেল করা হচ্ছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে।